আজকে আমরা যেটা পড়বো আগে সেটা দেখিয়ে নিই একটু। সেটা হচ্ছে আমরা পড়তে চলেছি সোশিওলজি অ্যাজ সায়েন্স। এই যে 2 নম্বর দেখতে পাচ্ছ, তার প্রথম যে বুলেটটা আছে সায়েন্স, সায়েন্টিফিক মেথড অ্যান্ড ক্রিটিক। ঠিক আছে, সোশিওলজি অ্যাজ সায়েন্স এর বাংলা করলে দাঁড়ায় সমাজতত্ত্ব, বিজ্ঞান হিসাবে সমাজতত্ত্ব। সেটারই আমরা যেটা করছি সায়েন্স, সায়েন্টিফিক মেথড অ্যান্ড ক্রিটিক, মানে হচ্ছে বিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি, এবং দেখো ক্রিটিক বলে একটা অপশন জুড়ে দিয়েছে। এই ক্রিটিক মানে কি? এই ক্রিটিক মানে হলো যে তার সমালোচনাও। তার মানে সমাজতত্ত্ব বিজ্ঞান হিসেবে কি, যদি আমি সেটা জানতে বা পড়তে চাই, সমাজতত্ত্বের মানে বিজ্ঞানের পদ্ধতি কি জানি, তাহলে বিজ্ঞান বা বিজ্ঞানের পদ্ধতির একটা ক্রিটিসিজম আছে। ওকে, এটা গেল হচ্ছে আমার আপনার স্ক্রিনটা ফার্স্ট। আবার দেখাচ্ছে না। ক্লিক করে দেখো। ও দাঁড়াও, আমি কি শেয়ার করিনি? সরি, আমি শেয়ার করিনি। share my screen, share, ওকে। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে হাইলাইট করা 2 নম্বর সোশিওলজি অ্যাজ সায়েন্স, আর তারপরে সায়েন্স, সায়েন্টিফিক মেথড অ্যান্ড ক্রিটিক, বিজ্ঞান, বিজ্ঞানের পদ্ধতি এবং তার সমালোচনা। অর্থাৎ বিজ্ঞান যেটা আছে, বিজ্ঞানের পদ্ধতি যেটা আছে, সেটার সমালোচনাটাও আমরা পড়ব। তার মানে নট অনলি উইল রিড or study about how sociology apply the methods of science, but also the criticism of that parts of science. যে বিজ্ঞানেরও কিছু ক্রিটিসিজম থাকে। আচ্ছা, বিজ্ঞানের কি ক্রিটিসিজম থাকে? কি মনে হয়, বিজ্ঞানের ক্রিটিসিজম থাকতে পারে? মানে কোনো একজন সায়েন্টিস্ট কোনো একটা রিসার্চ সাকসেসফুলি করার পরে হুম হুম। সেটাকে আবার অন্য কোনো বিজ্ঞানী সেটাকে ডিফেন্ড করার জন্য বা নতুন কিছু ভাবে ওটাকে ইয়ে করার জন্য সেখানে সে মানে ক্রিটিসিজম। আমি যদি সহজভাবে সরলভাবে এইভাবে বোঝার চেষ্টা করি, যে ঠিক যেমন আহ, দিনকে রাত প্রমাণ করা যায় না, আবার রাতকে দিন প্রমাণ করা যায় না, কারণ ন্যাচারাল সায়েন্সের আন্ডারে কোনো রকম সাবজেক্টিভ বায়াসনেস চলে না, রাইট? ঠিক সেরকম জলকে পারদ, পারদকে জল প্রমাণ করা যায় না, কারণ রিজনটা একই। ন্যাচারাল সায়েন্সে সাবজেক্টিভ বায়াসনেস চলে না, যেটা জল যেটা জল, যেটা পারদ সেটা পারদ। তাহলে বিজ্ঞানের যদি মধ্যে বায়াসনেস চলে আসে, তাহলে তার ক্রিটিসিজম হতে পারে। বিজ্ঞানের মধ্যে বায়াসনেস, বিজ্ঞানের মধ্যে বায়াসনেস কখন আসবে বলো তো? যখন বিজ্ঞান সাবজেক্টিভ বা সোসাইটাল কোনো ফেনোমেনাকে স্টাডি করবে। বিজ্ঞান যখন ন্যাচারাল সায়েন্সকে স্টাডি করবে তখন বায়াসনেস আসে না। বিজ্ঞান যখন আমাদের সমাজকে স্টাডি করবে তখন বায়াসনেস আসবে, তখন তার ক্রিটিসিজম আসবে। এবার এই বায়াসনেস মানে কি বোঝাচ্ছে, বিজ্ঞান মানে কি বোঝাচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতি মানে কি, এগুলোই আজকে আমরা পড়বো বা জানবো। মানে সোজা কথা, ধরে রাখো তোমরা আজকে ক্লাস 8-9 এর একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে চলেছো, যেখানে আমরা পড়বো যে বিজ্ঞান কি। ঠিক আছে, দেখো, হোয়াট ইজ সায়েন্স? সায়েন্স ইজ দ্য স্টাডি অফ অর্গানাইজড অ্যান্ড ভেরিফাইড নলেজ কভারিং বোথ থিওরি অ্যান্ড ফ্যাক্ট। ঠিক আছে, সায়েন্স ইজ দ্য স্টাডি অফ অর্গানাইজড। অর্গানাইজড মানে, অর্গানাইজড মানে কি বলতে চাইছে? পরীক্ষালব্ধ। না, অর্গানাইজড এর বাংলা কি কেউ জানো? বা ইংলিশ সিনোনিম বললেও হবে। Science is the study of organized and verified knowledge. What kind of knowledge? Verified and organized. আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি চিরন্তন, তুমি কি নিজেকে অর্গানাইজড পারসন বলে মনে করো? তোমার উত্তর কি হবে? আওয়াজ শুনে আছে চিরন্তন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আমি যদি বলি যে তুমি কি একটা অর্গানাইজড পারসন, তো তোমার উত্তর কি হবে? পাইনি প্রথম থেকে কিছু, একটু প্রথম থেকে বলুন একবার। বুঝতে পারলাম না। আমি কিছু শুনতেই পাইনি প্রথম থেকে, কেটে গেছিল একদম আওয়াজ। একটু প্রথম থেকে বলুন ও একবার। আচ্ছা, আমি বললাম যে সায়েন্স ইজ দ্য স্টাডি অফ অর্গানাইজড অ্যান্ড ভেরিফাইড নলেজ। ঠিক আছে, হুম হুম। কেমন ধরনের নলেজ? অর্গানাইজড অ্যান্ড ভেরিফাইড। তারপর আমি প্রশ্ন করছি যে তুমি কি অর্গানাইজড পারসন একটা, তো তোমার উত্তর কি হবে? অর্গানাইজড বলতে আপনি কোন কোন দিক থেকে অর্গানাইজড বলছেন? তুমি বলো কোন দিকটা বুঝছো।
যে তুমি কি অর্গানাইজড পারসন? অর্গানাইজড বলতে কি বোঝো? মানে একটা প্রপার প্ল্যানিং, প্রপার ভিশন থাকবে এরকম কিছু। একদম, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সাধারণত গোছানো, রাইট? হুম। এই সোশিওলজি আর সায়েন্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজিতে আমাদের এই টার্মগুলো নিয়ে খুব বেশি কনসাস থাকতে হবে। টার্মগুলোর গুরুত্ব মারাত্মক, সেই কারণেই এরকম ধরে ধরে বুঝে বুঝে আমরা টার্মগুলো পড়ব। তার মানে সায়েন্স হচ্ছে কি? একটা স্টাডি অফ নলেজ। হোয়াট কাইন্ড অফ নলেজ? অর্গানাইজড নলেজ অ্যান্ড ভেরিফাইড নলেজ। তার মানে এমন একটা নলেজ যেটা ভেরিফাই করা যাবে, এমন একটা নলেজ যেটা গোছানো, এমন কোনো জিনিসকে বলে সায়েন্স, রাইট? জাস্ট a minute. ওকে, ছোট হয়ে গেল। ওকে, covering both theory and fact, the main characteristics are। তার মানে সায়েন্স কি করছে? ছোটবেলায় কখনো সায়েন্সে মানে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়েছো কিনা জানি না, নিয়ে নাও। না কফি খাবো না। ওকে, সায়েন্স সাবজেক্টের সাথে তোমাদের সম্পর্ক কতদিন ছিল? মানে ক্লাস 10 অবধি তো তোমরা আই থিঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি এগুলো, ফিজিক্স না তোমাদের ছিল ফিজিক্যাল সায়েন্স, তাই তো? হুম। ওকে, কি কি মনে আছে সায়েন্সের অর্ণব? কিছুই মনে নেই। হ্যাঁ মানে মনে আছে। 11-12 সাবজেক্ট কম্বিনেশন কি ছিল? আমার ছিল হচ্ছে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে, তার মানে আমরা জানি ক্লাস 10 অবধি অ্যাটলিস্ট আমরা সবাই সায়েন্সের সাবজেক্ট গুলো থেকে হুম। একটু ঘেটে আসি, ঠিক আছে, রাইট? আচ্ছা, চিরন্তন, হুম। হ্যাঁ বলুন। 11-12 এর কোন কোন সাবজেক্ট পড়েছিলে? ভালো লাগতো কোনটা 11-12 এ? একটাও ভালো লাগতো না 11-12 সাবজেক্ট। তুমি কি তাহলে বাড়ির প্রেসারে নিয়েছিলে নাকি নাকি জাস্ট বেসিক গুলো ক্লিয়ার রাখার জন্য? ফার্স্টে ইঞ্জিনিয়ারিং করবো ঠিক করেছিলাম, ওকে তারপরে প্ল্যান চেঞ্জ করেছি। মানে ওকে, সায়েন্সটা নেওয়ার পর 11-এ উঠে প্ল্যানটা চেঞ্জ হয়েছে। হুম হুম, কোনোদিনও হোয়াট ইজ সায়েন্স পড়েছো? পড়েছিলাম, আমি তো ভুলে গেছি। মানে সাধারণত বায়োলজি যখন আমরা শুরু করি, আমরা ওই সাধারণত আমার যতদূর মনে পড়ছে নিউট্রিশন থেকে শুরু হয়, ঠিক আছে, খাদ্য পুষ্টি এরকম সেল। একটা চ্যাপ্টার থাকে। হ্যাঁ মেবি সেল সেল হুম থেকে, হুম। বা কেমিস্ট্রি বলো বা হচ্ছে ফিজিক্স বলো, সব জায়গায় একদম আমরা কোর টপিকে ঢুকে যাই। কখনো কিন্তু কোথাও আমি হোয়াট ইজ সায়েন্স পড়িনি বা দেখিনি, এবং এটা সিরিয়াসলি মানে হুম। সায়েন্স নিয়ে আমরা পড়ি, মানে 11-12 পড়ি বা তার আগে পড়ি, কিন্তু বিজ্ঞান কি আমাদের কোনো বইতেই আমরা কখনো পড়িনি। মানে ফার্স্ট হয়তো আমি সোশিয়োলজি পড়তে এসে দেখলাম আচ্ছা বিজ্ঞান কি, এখানে এসে জানছি বিজ্ঞান মানে কি। বিজ্ঞান হচ্ছে একটা অধ্যয়ন। কেমন ধরনের অধ্যয়ন? একটা অর্গানাইজড এন্ড ভেরিফাইড নলেজ, ঠিক আছে, যেখানে কিনা থিওরিও থাকে, ফ্যাক্টও থাকে। নাও হোয়াট ইজ থিওরি অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্ট? ওকে, হোয়াট ইজ থিওরি অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্ট? থিওরি মানে ধরো কোনো একজন বৈজ্ঞানিক, সে বিভিন্ন সোশ্যাল ফেনোমেনা স্টাডি করে একটা তার কনক্লিউশনে এলো, এবং যেটা অবশ্যই প্রুভেন, যার ভ্যালিডিটি আছে, দ্যাট ইজ থিওরি। আর ফ্যাক্ট মানে যেটা ধরো সোসাইটিতে ঘটে চলেছে, হয়ে চলেছে, দ্যাট ইজ ফ্যাক্ট। ওকে, the main characteristics of what? Main characteristics of science. Main characteristics are science as knowledge, systematic study of knowledge, having scientific investigation, includes concepts, explanations, prediction on the basis of concepts। কতগুলো টার্ম পাচ্ছ তোমরা? অনেক। প্রথমে তো আমি দাগ দেব স্টাডিকে, তারপর অর্গানাইজডকে, তারপর ভেরিফাইডকে, তারপর নলেজকে। কভারিং বোথ থিওরি অ্যান্ড ফ্যাক্ট, দেখো প্রত্যেকটা আমি চৌকো করছি, থিওরি, ফ্যাক্ট, এগুলো কি? এগুলো দিয়ে একটা বিজ্ঞান তৈরি হয়। সায়েন্স অ্যাজ নলেজ, নলেজ টার্মটা আমরা আগেই পেয়েছি। সিস্টেমেটিক স্টাডি অফ নলেজ, সিস্টেমেটিক টার্মটা আমরা আগেই পেয়েছি।
সরি সিস্টেম্যাটিক পাইনি, আমরা অর্গানাইজ পেয়েছি। সিস্টেম্যাটিক স্টাডি অফ নলেজ হ্যাভিং সাইন্টিফিক ইনভেস্টিগেশন, কি থাকে? ইনভেস্টিগেশন থাকছে। আর কি থাকছে? ইনক্লুডস কনসেপ্টস, এক্সপ্লানেশনস, প্রেডিকশনস অন দ্য বেসিস অফ কনসেপ্টস। কনসেপ্টের বেসিসে এগুলো হয়। এই টার্মগুলোর সাথে কি আমরা পরিচিত? অবশ্যই এই টার্মগুলো আমরা আগে দেখেছি, কিন্তু বিজ্ঞানের মধ্যে যে এগুলো থাকে বা এগুলোর যে প্রয়োগ আছে আমরা কি জানতাম? না। কেমন ধরনের স্টাডি? সিস্টেম্যাটিক স্টাডি। ওয়াই সিস্টেম্যাটিক স্টাডি? যে কেউ যেখান দিয়ে খুশি যেমন তেমন ভাবে বিজ্ঞানের অধ্যয়ন শুরু করতে পারে না। আবার বলছি, যে কেউ যেমন তেমন ভাবে নিজের ইচ্ছা মতো বিজ্ঞানের অধ্যয়ন শুরু করতে পারে না। দ্যাটস ওয়াই দ্যাট ইজ সিস্টেম্যাটিক, যে সিস্টেম্যাটিক ওয়েতে স্টাডিটা করা হবে। সিস্টেম্যাটিক স্টাডি অফ নলেজ হ্যাভিং সাইন্টিফিক ইনভেস্টিগেশন, শুধুমাত্র সিস্টেম্যাটিক স্টাডি না, মানে নলেজের সিস্টেম্যাটিক স্টাডি হচ্ছে তা না, ইনভেস্টিগেশন থাকে। What kind of investigation? Scientific investigation. Now, what is the difference between scientific investigation and layman's investigation? লেম্যানস ইনভেস্টিগেশনের সাধারণত কোনো রকম মাথা মুন্ডু থাকে না, তার যেটা মনে হচ্ছে তার গাট ফিলিং গুলো কাজ করে, তার কমন সেন্স কাজ করে, ঠিক আছে? লেম্যানের ইনভেস্টিগেশনে গাট ফিলিং, কমন সেন্স এগুলো কাজ করে, দ্যাট ইজ লেম্যানস ইনভেস্টিগেশন। বাট ইন সায়েন্টিফিক ইনভেস্টিগেশন দেয়ার আর সাম কাইন্ড অফ ভেরিফায়েবল প্রুফ, যার ওপর বেস করে তারা কোনো একটা কিছু ইনভেস্টিগেট করে। তো আর সায়েন্টিফিক নলেজ এই ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করে তৈরি হয়, সেই কারণে এত পোক্ত হয়। আর কি থাকে? কনসেপ্ট থাকে না। হোয়াট ইজ কনসেপ্ট? কনসেপ্ট মানে যা কিছু হতে পারে। কনসেপ্ট মিনস এনিথিং অ্যান্ড এভরিথিং হুইচ ইজ এনি কাইন্ড অফ সোশ্যাল ফিনোমেনা হতে পারে, বা এনি কাইন্ড অফ হিউম্যান বিহেভিয়ার হতে পারে। ফর এক্সাম্পল, ইমোশন একটা কনসেপ্ট, বা বলতে পারি ডোমেস্টিক ভায়োলেন্স ইজ এ কনসেপ্ট। এগুলোকে আমি কনসেপ্ট বলছি কেন না, এই কনসেপ্টগুলোর উপরে স্টাডি করা যায়। তাহলে স্টাডি করা যাচ্ছে এমন যে কোনো কিছু যেটাকে তুমি বর্ণনা করতে পারছো, স্টাডি করতে পারছো, দ্যাট ইজ নোন অ্যাজ কনসেপ্ট। এবং তার এক্সপ্লানেশন এবং তার প্রেডিকশন কার উপর বেস করে? সেই কনসেপ্টের উপর বেস করে। এইটা হলো সায়েন্স। স্যার আমাদের কি এটা মুখস্থ করতে হবে? না, হোয়াট ইজ সায়েন্স তোমাকে মুখস্থ করতে হবে না, কিন্তু সায়েন্স নিয়ে পড়ার পরেও আমাকে যদি কোনো একটা বাচ্চা ছেলে জিজ্ঞাসা করে যে 9-এ পড়ে বা 10-এ পড়ে, মানে ধরো 10 পাস করলো, যে বাড়ি থেকে আমায় বলছে সায়েন্স নিতে, দাদা হোয়াট ইজ সায়েন্স আমাকে একটু বলতে পারবে? তো তখন যাতে আমরা বলতে পারি হোয়াট ইজ সায়েন্স, ঠিক আছে? সায়েন্স অ্যাজ মেথডস, হাইপোথেসিস, আবার দেখো টাইম পাচ্ছি, মেথড, হাইপোথেসিস, অবজারভেশন, ভেরিফিকেশন, রিভেরিফিকেশন, টেস্টিং, মেজারমেন্ট। কতগুলো টার্ম নতুন পেলাম। মেথড টার্মটা আমরা নতুন পেলাম, ওপরের প্যারায় পাইনি কিন্তু। হাইপোথেসিস টার্মটা নতুন পেয়েছি, অবজারভেশন নতুন পেলাম, ভেরিফিকেশন না, আগেরটাতেও আমরা ভেরিফিকেশন পাইনি, ভেরিফাইড নলেজ পেয়েছিলাম, ওই একই ধরা যেতে পারে। রিভেরিফিকেশন, টেস্টিং, মেজারমেন্ট। জাস্ট টার্মগুলো লিখে লিখে রেখে দেবে খাতায় বা মগজে ঢুকিয়ে নেবে। এই টার্মগুলোই আমাদের বুঝতে সাহায্য করবে। মানে যখনই কেউ জিজ্ঞেস করবে হোয়াট ইজ সায়েন্স, তোমার মাথায় যেন একবারে এতগুলো টার্ম খেলে যায়। অর্গানাইজ, ভেরিফাইড নলেজ, হাইপোথেসিস থাকবে, মেথড থাকবে, অবজারভেশন থাকবে, ভেরিফিকেশন থাকবে, টেস্টিং থাকবে, মেজারমেন্ট থাকবে, প্রেডিকশন থাকবে, এক্সপ্যানশন থাকবে। দ্যাট ইজ সায়েন্স। মেজারমেন্ট কি? মেজারমেন্ট মানে মাপা যায়, টেস্টিং মানে টেস্ট করা যায়, রিভেরিফিকেশন মানে একবার ভেরিফাই হওয়ার পরেও আবার ভেরিফাই করা যায়, অবজারভেশন অবশ্যই আমার অবজারভেশনে থাকতে হবে যে তোমাদের চোখের সামনে হতো যে একটা ল্যাবে, একটা কেমিস্ট্রি ল্যাবে কোন মানে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, কার সাথে কার রিয়াকশন হলো, কোন পদার্থটা উৎপাদন হলো। ল্যাবে কখনো সময় কাটিয়েছো? চিরন্তন, ল্যাবে গেছো কখনো? গেছি। কেমিস্ট্রি ল্যাব, ঠিক আছে? অবজারভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? কখন কি হয়ে যাবে কেমিস্ট্রি ল্যাবে, মানে কেমিস্ট্রি ল্যাবে তো অবজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট। হাইপোথেসিস থাকে, অর্থাৎ কোনো যেটা H2SO4 তৈরি করতে গেলে যেই পদার্থগুলো তুমি রিয়াকশন ঘটাচ্ছ, সেটা আগে থেকে তোমাকে হাইপোথেসিস আকারে বলে রাখতে হয় যে এই যে দুটো জিনিস আছে, এই দুটোর রিয়াকশন ঘটাবার পরে আমি এই জিনিসটা তৈরি করব। এবং মেথড মানে অবশ্যই যে প্রসেসটা মেনে হচ্ছে। টার্মগুলো শুধু ইম্পর্টেন্ট, মুখস্থ করার কিচ্ছু দরকার নেই। ওকে,
সায়েন্স অ্যাজ টুল, টেকনিক্স অর টুলস ভেরি ইম্পর্টেন্ট ফর অবজারভেশন অ্যান্ড মেজারমেন্ট। যে আমরা কিভাবে মেজারমেন্টটা করব, অবজারভেশনটা করব, তার জন্য আমাদের কতগুলো টুলের প্রয়োজন হয়, ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট ইজ সায়েন্স। এখানে আমরা কতগুলো টার্মের বিষয়ে জানতে পারলাম, রাইট? টার্মের বিষয়ে জানতে পারছি এত অবধি। এই স্লাইডে কারোর কোনো প্রশ্ন আছে? আমরা এখানে না। জানলাম হোয়াট ইজ সায়েন্স, ব্যাস, কিছু না, কতগুলো টার্ম। ওকে, সোশিওলজি ইজ আ সোশ্যাল what সায়েন্স। হ্যাঁ বলো। what kind of tools are referring here? হোয়াট কাইন্ড অফ Particular. টুলস, এটা আমরা পাবো রিসার্চ মেথডে। Okay. আমাকে শুধু এখানে বলে রাখলো, দেখো একটা জিনিস, কোলন আর সেমিকোলনের এখানে একটা ভালো ইউজ আছে। ওখানে দেখো হ্যাঁ, লেখা দেখেছি রয়েছে ওটা। সায়েন্স অ্যাজ টুল বলে কোলন। তার মানে সায়েন্সকে টুল হিসাবে তো ব্যবহার করা যায়, বাট সায়েন্সের মধ্যে কিছু টুল থাকে। এই টুলগুলোর মাধ্যমেই তো আমরা ডেটাটা এক্সট্রাক্ট করি, এই টুলগুলোর মাধ্যমেই তো আমরা অবজার্ভ করি, মেজার করি। আর এই টুলগুলো আমরা কোথায় পাবো? রিসার্চ মেথডোলজিতে পাবো, ঠিক আছে? Sociology is a social science. Yes, we know that sociology is a social science. What's new about that? কিছু নতুন না। কে জানতো না যে সমাজতত্ত্ব একটা সামাজিক বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান মানে কি? সমাজ কেন্দ্রিক বিজ্ঞান মানে কি? যে নতুন কিছু আমরা জানতে পাচ্ছি। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে এই হাইপোথেসিস, অর্গানাইজ নলেজ, ভেরিফাইবল নলেজ, এক্সপ্লানেশন, তাই তো? তো এটাই কিন্তু সমাজের। সায়েন্স অ্যাজ নলেজ explains concepts like community, টার্ম গুলো দেখো, আবার আমরা স্পেসিফিক টার্ম গুলোকে ধরবো, নামগুলো বা কনসেপ্ট যেটাই বলো না কেন। কোন কোন কনসেপ্ট গুলোকে এক্সপ্লেন করে? এক্সপ্লেন্স কনসেপ্টস লাইক কমিউনিটি, কমিউনিটি কোথাকার কনসেপ্ট? সমাজের। সোসাইটি, সোশিয়োলজি কোন কনসেপ্টকে ব্যক্ত করে? সোসাইটি। রোল, রোল মানে হচ্ছে ভূমিকা, মর্যাদা, মূল্যবোধ। Keeping the explanation, sociologists predict human behavior. Keeping the explanation, sociologists predict human behavior. কি বলছে? Basically, sociology as a knowledge explains or try to explain or gain knowledge about community, society, roles, status, value. এগুলো কি? সোসাইটাল বিভিন্ন স্ট্রাকচার or ফাংশন বা সিস্টেম। এইগুলোকে স্টাডি করার মাধ্যমে, এক্সপ্লেন করার মাধ্যমে বা বোঝার মাধ্যমে সোশিওলজিস্টরা কি প্রেডিক্ট করার চেষ্টা করে? হিউম্যান বিহেভিয়ার। দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। দ্য ওয়ার্ক অফ সোশিওলজি ইজ ফার্স্ট অফ অল টু প্রেডিক্ট দ্য হিউম্যান বিহেভিয়ার। কেন? কি হবে বিহেভিয়ার এক্সপ্লেন করে? কি হবে চিরন্তন? হিউম্যান এক্সপ্লেনেশন, মানে হিউম্যান বিহেভিয়ার এক্সপ্লেন করা এত ইম্পর্টেন্ট কেন? হিউম্যান বিহেভিয়ার মানে কোনো, মানে কি বলবো, যে কোনো প্রবলেম সলভ করতে কাজে লাগতে পারে ফিউচারে, হ্যাঁ, রিলেটেড কোনো প্রবলেম। এই জিনিসটা তো দেখো আমরা ভবিষ্যতে পাবোই, যে বেসিক্যালি সোশিওলজি অ্যাজ সায়েন্স হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যাল প্রবলেমস, ওকে, অ্যান্ড টু অ্যারেজ দোজ প্রবলেমস, হাউ টু গভর্ন আ গুড পলিসি। Obviously sociology helps us to do those things, okay, but what is the importance to understand the human behavior? Why sociology helps us to understand the human behavior? I mean, এর প্রয়োজনীয়তাটা কি? হিউম্যান বিহেভিয়ার বুঝে হবেটা কি? অনু? Their lifestyle and হ্যাঁ, লাইফস্টাইলটার উপর ডিপেন্ড করে তাদের জীবনযাত্রাটাও নির্ভর করবে। তার মানে ক্ষেত্রে ওভারঅল obvious ডেভেলপমেন্ট বলে। কাজে লাগানো। সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে জেনে কি হবে? ধর লাইফস্টাইল জানলে জেনে কি হলো? হিউম্যান আচ্ছা বিহেভিয়ার জানলে, লাইফস্টাইল জেনে কি হলো? মানে কেন জানছি? সোশিওলজিস্টরা হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করার জন্য এত কেন কষ্ট করে? আচ্ছা, তাদের সোসাইটির ওভারঅল এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য। ভ্যালুটাকে বোঝার জন্য। হ্যাঁ চিরন্তন, কিছুটা বলছিলে, শুনতে পেলাম না। হ্যাঁ, সোসাইটির ওভারঅল ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, আবার ওই একই প্রশ্ন। সোসাইটির ওভারঅল ডেভেলপমেন্ট, সোশ্যাল প্রবলেম, এগুলো আমি সব বুঝতে পারছি, হিউম্যান বিহেভিয়ার বোঝা ইম্পর্টেন্ট কেন? ইন্ডিভিজুয়াল মেজারমেন্টের জন্য। বলছো কানেক্ট করতে পারছো না, বিষয়টা কি?
Society is made up of individuals. And to understand that society, it's important to understand individual behavior, individual হুম। thinking. সমাজ মানুষ দ্বারা গঠিত হয়, তাই সমাজকে বোঝার জন্য মানুষকে বোঝা খুব জরুরি। সমাজের সমস্যা বোঝার জন্য মানুষের সমস্যা বোঝা জরুরি। সমাজের যে সমস্যাগুলো উদ্ভূত হয়, ঠিক আছে, বেশিরভাগ সেগুলো ইন্ডিভিজুয়াল দ্বারা তৈরি হয়। সমাজের সমস্যাগুলো বেশিরভাগ ইন্ডিভিজুয়াল দ্বারা তৈরি হয়, তাই ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারকে বোঝার মাধ্যমে আমরা আলটিমেটলি সোসাইটাল প্রবলেম বুঝছি। চিরন্তন, বোঝা গেল কি বললাম? বুঝতে পারলাম। Okay. Science as method. Sociology uses different methods of data collection to study the problem observation that needs to be studied. এখানে বেসিক্যালি কি বলছে দেখো, পয়েন্ট গুলো দেখো। এখানে তোমরা কি বলেছো? হোয়াট ইজ সায়েন্স? এখানে ছিল সায়েন্স অ্যাজ মেথড। সেকেন্ড বুলেটটা দেখো, সায়েন্স অ্যাজ মেথড, সায়েন্স অ্যাজ নলেজ, সায়েন্স অ্যাজ টুল। তিনটে সাবহেডিং ছিল এবং সেই তিনটের আন্ডারে কি কি পড়ছে লেখা ছিল। তার মানে বিজ্ঞানে এগুলো থাকে। এরা বলছে সোশিওলজি ও বিজ্ঞান এর মধ্যে এটা থাকে। দেখো, সায়েন্স অ্যাজ নলেজ। সোশিওলজি আমাদের কিসের বিষয়ে নলেজ দেয়? কমিউনিটি, সোসাইটি, রোল, স্ট্যাটাস, ভ্যালু। সায়েন্স অ্যাজ মেথড, সোশিওলজির মধ্যে মেথড আছে। সোশিওলজি কোন কোন মেথড ব্যবহার করে? সোশিওলজি প্রবলেমটাকে বোঝার জন্য, অবজার্ভ করার জন্য বিভিন্ন মেথড ব্যবহার করে। সায়েন্স অ্যাজ টুল, ঠিক যেরকম সায়েন্সের মেথডে টুল থাকে, ঠিক সেরকম সোশিওলজির মেথডেও নানা রকম টুল থাকে, যেমন ইন্টারভিউ, কোশ্চেনিয়ার, শিডিউল, ফোকাস গ্রুপ। কি প্রমাণ করতে চাইছে? সোশিওলজি ইজ আ সায়েন্স প্রমাণ করতে চাইছে। সায়েন্সে তোমাদের যা যা জিনিসপত্র থাকে, সোশিওলজিতেও সেগুলো থাকে, বিইং আ সোশ্যাল সায়েন্স। অর্ণব, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি কি থাকছে আর? আবার সেকেন্ড পয়েন্টটায় আসি, সায়েন্স অ্যাজ মেথড। কি পড়বো এখানে? সায়েন্স অ্যাজ মেথডে এখানে আসছে সোশিওলজি ইউজেস ডিফারেন্ট মেথডস অফ ডেটা কালেকশন। কি করে? এটা ডেটা কালেক্ট করে। ডেটা কালেক্টের জন্য কি করে? ডিফারেন্ট মেথড ব্যবহার করে। ওকে। টু স্টাডি দ্য প্রবলেম। আচ্ছা, ডেটা কালেক্ট করে, সেটাকে স্টাডি করে এবং তার জন্য ডিফারেন্ট মেথড ব্যবহার করে। ওকে। অর অবজারভেশন দ্যাট নিডস টু বি স্টাডিড। আইদার সেগুলোকে মানে স্টাডি করে অর অবজার্ভ করে। ঠিক আছে? সায়েন্সের ক্যারেক্টারিস্টিক্স সোশিওলজিতে রিফ্লেক্টেড হচ্ছে। সায়েন্স অ্যাজ আ টুল। দ্য সোশিওলজিক্যাল টুলস আর ভেরি ইম্পর্টেন্ট ইন সোশ্যাল সায়েন্সেস। The sociological tools are very important in social sciences. You are asking me, sir, what kind of tools? I told you that we will learn about that in research methodology. Of course, we'll learn about that in research methodology, but the names of those tools are questionnaire, interview, schedules, focus group discussion, sampling. নামগুলো জাস্ট এখন দেখে রাখছি, পড়বো কোথায়? রিসার্চ মেথডোলজিতে। কি এগুলো? টুল। কেমন টুল? সায়েন্টিফিক টুল। What kind of scientific tool? Sociology basically uses that kind of tool to extract knowledge about society, and by extracting those knowledge, sociology studies those problems, observe those problems or social phenomena, and এর ওপর ভিত্তি করে সে একটা কনক্লুশনে আসে। স্যার, সোশিওলজি কোয়ালিফাইজ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্স। হ্যাঁ বলো। এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল তো এটাকেও ভেবে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এই কাস্ট সেন্সাস বা সেন্সাসটা, মানে এখানে তো ইন্ডিভিজুয়াল ডেটা কালেকশন হচ্ছে, তাতে সোশ্যাল বিহেভিয়ারও জানা যাচ্ছে, আর হচ্ছে বাকি যে যা যাগুলো হচ্ছে এগুলো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, কোশ্চেনিয়ার, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ। তার ফলে ওভারঅল একটা কনসেপশনে গিয়ে একটা দেশের জনসংখ্যাটা পরিমাপ করা ইজি হচ্ছে। তো এটা তো একদম। সোশ্যাল সায়েন্সের সোশিওলজিস্টের আন্ডারই পড়ছে নাকি? চিরন্তন, ও যেটা এক্সাম দিল ও হচ্ছে সেন্সাস রিপোর্টের এক্সাম্পল দিল, ঠিক আছে? বুঝতে পেরেছি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? সোশিওলজি কোয়ালিফাইজ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্স। ঠিক আছে? আজকে আমরা কি জানলাম? হোয়াট ইজ সায়েন্স অ্যান্ড ওয়াই সোশিওলজি ইজ আ সায়েন্স। আরো কিছু পড়বো আমরা, কিছু কিছু জায়গায় রিপিটেশন আসবে, সেগুলো জাস্ট অ্যাভয়েড করবো। ওকে। দুটো নাম, একটা হচ্ছে কোপার্নিকাস, একটা হচ্ছে গ্যালিলিও। তোমরা আমাকে একটু তাদের পরিচয় দাও। হু ইজ কোপার্নিকাস, হু ইজ গ্যালিলিও? গ্যালিলিও যে মানে বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা বলার জন্য ওর শাস্তি হয়েছিল, আর কোপার্নিকাস প্রুফ করেছিল।
চিরন্তন, এই দুটো নাম মনে পড়ছে? ছোটবেলায় পড়েছিলাম। কোন দুটো? কোপার্নিকাস আর গ্যালিলিও? হ্যাঁ। হ্যাঁ। যে বা যারা বলতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তারা ভুল বলতো। তারা ভুল কেন বলতো? প্রিস্টরা ওইভাবে, মানে চার্চের প্রিস্টরা ওইভাবে তাদের মধ্যে ভুল ধারণা প্রবেশ করিয়ে দিয়েছিল। পৃথিবী হচ্ছে সুবিশাল, পৃথিবী মহান। হুম। পৃথিবী এতটাই মহান যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এই যে পৃথিবীর বিশালতা এবং মহানতা, সেটাকে প্রুফ করার জন্য প্রিস্টরা বা পুরোহিতরা, সেই সময় পুরোহিতরা, ক্যাথলিক চার্চ, ঠিক আছে, ক্যাথলিক চার্চরা এটা কি বলেছিল, দেখো আর্থটাকে কোথায় রেখেছে, মাঝখানে, দেখতে পাচ্ছ নীল রঙের। হুম হুম আসলে কি তাই? না। সানকে কোথায় পাঠিয়েছে, দেখো সান নাকি আর্থের চারিদিকে ঘুরছে। বোঝো ঠেলা। ক্যাথলিক চার্চ বলছে কেন? টু প্রুভ দ্য সুপ্রিমেসি অফ আর্থ। কি লাভ? আর্থ সুপ্রিম, এটা প্রমাণ করে তাদের লাভ কি চিরন্তন? এটা আইডিয়া নেই আমার, কি লাভ ছিল ওদের। ঠিক যেরকম ব্রাহ্মণরা সেরা জাতি, এটা প্রমাণ করে পুরোহিতের যে এটা লাভ, যে ব্রাহ্মণরা হচ্ছে কাস্ট সিস্টেমের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ল্যাডারে বিলং করছে। এটা যে বা যারা প্রমাণ করেছিল, তাদের যে লাভটা ছিল। অ্যাকর্ডিং টু ভার্না সিস্টেম, ব্রাহ্মণিজম is something which is to be achieved. It is not ascribed status. ব্রাহ্মণত্ব কি? ব্রাহ্মণত্ব তো অর্জন করার কতগুলো বিষয়। আমি ব্রাহ্মণ, আমার ছেলে ব্রাহ্মণ, এরকমটা তো ছিল না ভার্না সিস্টেমে। অর্ণব, মনে পড়ছে? পড়েছো কখনো? হ্যাঁ স্যার, মানে হায়ারার্কি ব্যাপারটা। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে যে ব্রাহ্মণত্ব মানে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স। মানুষ জন্মায় শূদ্র হয়ে, কিন্তু মানুষকে নিজের ডেডিকেশন, নিজের ওই পার্সোনালিটি, তার উপর বেস করে ব্রাহ্মণত্বটাকে অর্জন করতে হয়। ঠিক ভারতবর্ষের ক্ষেত্রে যেমন কাস্ট এবং রিলিজিয়নকে কেন্দ্র করে একটা পলিটিক্স ছিল, ঠিক সেরকম ভারতবর্ষের বাইরে ইউরোপ বা খ্রিস্টানিটির মধ্যে, ক্যাথলিসিজমের মধ্যেও একটা পলিটিক্স ছিল, যে আমি যদি প্রমাণ করতে পারি যে পৃথিবী সেরা, তাহলে এটা মানুষের মধ্যে ঢুকে যাবে যে পৃথিবীর মধ্যে যদি যদি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী সেরা হয়, তাহলে কোথাও না কোথাও গুরুত্বটা বেড়ে যাচ্ছে। ওই যে আমরা বলি না, আরে আমার পেছনে সবাই ঘুরে বেড়ায়, মানেটা কি? আমার পেছনে সবাই ঘুরে বেড়ায় বললে আমার একটু বেশ ভাওটা বেড়ে যায় না? একদম ঠিক সেই রিজন। খুব মাইনার কাইন্ড অফ, মানে খুব ছোট মাপের একটা রিজন, কিন্তু বিষয়টা এতটা ছোট ছিল না। কেন ছোট ছিল না জানো তো? কারণ প্রিস্টরা বলছে যে আর্থ মাঝখানে, সান চারিদিকে ঘোরে, তখনই বিজ্ঞান এসে বলল যে না, এরকম তো না, সান মাঝখানে, আর্থ চারিদিকে ঘোরে। এটা প্রিস্টরা মেনে নেবে না। কেন জানো তো মেনে নেবে না? কারণ তুমি যদি একবার প্রিস্টকে প্রমাণ করে দাও যে প্রিস্ট ভুল, তাহলে আরে প্রিস্ট তো গডের লোক, তাহলে কোথাও না কোথাও প্রিস্টকে ভুল প্রমাণ করা মানে গডের সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা তারা মেনে নেবে কি নেবে না চিরন্তন? মানবে না। কোনোদিনও মানবে না। তাই তারা কি করলো, ধরলো বেটাকে, জেলে পুরে দিল। ঠিক আছে, তার বহু বছর পরে একজন এসে সেটা আবার আবিষ্কার করলো, সেই দূরবীক্ষণ যন্ত্র, তারপর প্রমাণিত হলো যে না, সূর্য মাঝে, বাকিরা ঘুরছে। এই উদাহরণটা কেন দিয়েছে বলতে পারবে? এই উদাহরণটা দিয়েছে এই কারণে, আসলে সমাজের মধ্যে বিজ্ঞানকে বিকৃত করা যায়। এটা তো বিজ্ঞান, এটা বিজ্ঞান হুম। তো। বিজ্ঞানটাকে বিকৃত করে দিয়েছিল তো, কারা বিকৃত করেছিল? চার্চের লোকেরা প্রিস্টরা। হুম। করেছিল তো। এটাই আমি বলছিলাম, যে সমাজে যখন বিজ্ঞানটা ঢুকে পড়ে না, তখন সেখানে বায়াসনেস ঢুকিয়ে দেওয়ার, মানে ভুল জিনিসপত্র ঢুকিয়ে দেওয়ার দারুণ চান্স থাকে।
তাহলে ভাগ্যিস আরেকজন এসে সেটাকে ভুল প্রমাণ করেছিল, নাহলে এতদিনে আমরা এটাই জানতাম। মোরাল অফ দ্য স্টোরি, সমাজেও বিজ্ঞানকে ওটাকে কি বলে, ডাইলিউট করা যায়। ঠিক আছে, ঠিক যেমন খাদ্যে আমরা অ্যাডাল্টারেশন করি, মানে খাবারের মধ্যে এমন কিছু মেশে যাতে খাবারের গুণমান কমে যায়, ঠিক সেরকম সমাজে যখন ন্যাচারাল সায়েন্সের মেথডকে অ্যাপ্লাই করা হয় তখন সেখানেও এমন কিছু করা যায় যাতে সেই বিজ্ঞানটা বায়াসড হয়ে পড়ে। ওকে, অগাস্ট কোত কে ছিলেন? হি ইজ ফাদার অফ সোশিওলজি। তিনি এক ধরনের মেথোডোলজির কথা বলেছিলেন। নাও হোয়াট ইজ মেথোডোলজি? মেথোডোলজি মানে এক ধরনের স্টাডি করার পদ্ধতি। যে ধরো আমি একটা সোসাইটিকে স্টাডি করব, আমি একটা সোসাইটিকে স্টাডি করতে চাইছি। এই যে আমি এই সোসাইটিটাকে স্টাডি করতে চাইছি, এটাকে তো একটা পদ্ধতিতে পরীক্ষণ করতে হবে। ধরো চিরন্তন বলছে যে আমি 11-12-এ পড়বো, আমি 11-11-এ উঠবো, 10 পাস করেছি, আমি 11-এ উঠবো। 11-এ উঠবো মানে 11-এ তো আমাকে একটা জিনিস নিয়ে পড়তে হবে। তখনই তো আমাদের এই নানা রকম স্ট্রিম আসে, হিউম্যানিটিজ আসে, কমার্স আসে, সায়েন্স আসে। তার মানে কোনো কিছু পড়ছি মানে আমাকে একটা নির্দিষ্ট স্ট্রিম বেছে নিয়ে পড়তে হয়। ঠিক সেরকম সোসাইটিকে স্টাডি করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি বেছে নিতে হয়। তো উনি যে পদ্ধতিটার নাম বললেন, সেই পদ্ধতিটার নাম হলো পজিটিভিজম। বোঝা গেল? হুম। পজিটিভিজম ইজ আ থিওরি অফ নলেজ। দেখো, নলেজ কথাটা প্রত্যেক জায়গায় আসবে যেখানে সায়েন্সের গল্প থাকবে। ঠিক আছে, থিওরি, নলেজ, এই টার্মগুলো আসতেই থাকবে। অ্যাকর্ডিং টু হুইচ দ্য অনলি কাইন্ড অফ সাউন্ড নলেজ অ্যাভেলেবল টু হিউম্যান কাইন্ড ইজ দ্যাট ইফ সায়েন্স গ্রাউন্ডেড ইন অবজারভেশন। আমরা জাস্ট টার্ম তুলবো, টার্ম অবজারভেশন। অবজারভেশনের উপর ভিত্তি করে যে নলেজ আমরা গেইন করব তাকে আমরা কি বলবো? পজিটিভিজম। বোঝা গেল কি বললাম? একদম সোজা। অবজারভেশনের উপর ভিত্তি করে যে নলেজ আমরা গেইন করি তাকে বলে পজিটিভিজম। অ্যাকর্ডিং টু ফাদার অফ সোশিওলজি অগাস্ট কোত। কোথায় লিখেছিলেন তিনি? পজিটিভ ফিলোসফিতে লিখেছিলেন। ঠিক আছে, কন্ট্রিবিউশনস অফ অগাস্ট কোত টু দ্য ডেভেলপমেন্ট অফ সোশিওলজি আর সায়েন্স। এইবার যেহেতু ফাদার বলছি, দেখো ফাদার তো আমরা এমনি এমনি কাউকে বলতে পারি না, হঠাৎ করে কাউকে আমরা কোনো সাবজেক্টের জনক বানিয়ে দিতে পারি না। জনক বলছি মানে অবশ্যই সে এমন কিছু বলেছে বা করেছে যেটা মানে একদম ইমেন্স ইন নেচার, যে সেটা খুব ইম্প্যাক্টফুল ইন নেচার। তো তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে প্রথম সোশিওলজিকে সায়েন্সের মধ্যে কিভাবে আমরা ব্যবহার করব, যে সোশিওলজিকে সায়েন্সের মতো কিভাবে ব্যবহার করা যায় সেইটা তিনি দেখিয়েছিলেন। তো অগাস্ট কোট যদি দেখিয়ে থাকে যে আমরা সায়েন্সকে এবার সোশিওলজিকে সায়েন্স হিসাবে কিভাবে ব্যবহার করব, তাহলে আমাদেরকে অগাস্ট কোট কি কি বলেছিল সেটা জানতে হবে। কি কি বলেছিল সেটা যদি আমরা জেনে নিই, তাহলে সোশিওলজিকে কিভাবে সায়েন্স হিসাবে ব্যবহার করা যায় এটা আমরা জেনে নেব। ওকে, তাহলে পড়া যাক। Father of sociology, he defines sociology as subject to natural and invariable laws, the discovery of which is the object investigation. এইটা আমার কাছে প্রথম একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন? ফাদার অফ সোশিওলজি সোশিওলজিকে যখন ডিফাইন করছে, এই জিনিসটা আমাকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, কি জিনিস? সাবজেক্ট টু ন্যাচারাল অ্যান্ড ইনভেরিয়েবল লস। হোয়াট কাইন্ড অফ লস? ইনভেরিয়েবল। ইনভেরিয়েবল মানে কি? ভ্যারি করে না যা, এমন লস। সো হোয়াট ইজ সোশিওলজি? যেখানে হচ্ছে ন্যাচারাল ল থাকবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ন্যাচারাল ল অ্যান্ড সোশ্যাল ল? ন্যাচারাল ল, সোশ্যাল ল। চিরন্তন, আমাকে তুমি কোন একটা ন্যাচারাল ল এর নাম বলতে পারবে? একটা ন্যাচারাল ল বলতে পারবে? ন্যাচারাল ল কোনগুলোকে বলে? তো এই যে ছোটবেলাতে যেগুলো পড়ে পড়ে আমাদের মাথা খারাপ হয়ে গেল, আইনস্টাইনের সূত্র, নিউটনের সূত্র, এর সূত্র, আর সূত্র, এগুলোকে কি বলে? ন্যাচারাল ল। আচ্ছা, কেন? ওগুলো কেন ন্যাচারাল ল। ন্যাচারাল? কেন ন্যাচারাল ল? কারণ এই ল গুলো এমন ভাবে বানানো, মনে আছে এটা কমা মিস হয়ে গেলে পরে পুরো নাম্বার কেটে দিত, টিচাররা বলতো এটা কমাও যেন মিস না হয়, যখন সূত্র লিখবি তখন যেন একটা কমাও মিস না হয়। কেন বলতো? এমন ভাবে তারা ফ্রেম করেছে যে ওয়ার্ড এদিক ওদিক হওয়া তো দূরের কথা, একটা কমাদারি যদি এদিক ওদিক হয়ে যায় পুরো জিনিসটা কেটে দেবে। তার মানে এতটা কম্প্যাক্ট।
ন্যাচারাল ল মানে যেটা একেবারে ওই যে বলি না যে একদম মানে 100% একদম কারেক্ট, সেরকম একটা বিষয়, যে যেটাকে আমরা সামান্যতম বদলাতে পারবো না, যেটাকে বদলানো আমার হাতে নেই, অর্থাৎ পৃথিবীতে যেটা চলছে সেই বিষয়টাকে তারা ব্যক্ত করছে। ধরো মাধ্যাকর্ষণ শক্তি, কে বলেছিলেন আমি জানি না, কিন্তু তিনি না বললেও তো মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে ছিল। হুম প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এই যে তিনি বলছেন যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, তিনি না বললেও তো এটা ছিল। তিনি বলে শুধু বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছেন বা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, কিন্তু বিষয়গুলো আগে থেকে ছিল। ন্যাচারাল ল মানে হলো যেটাকে বদলানো যায় না, যেটা পৃথিবীর যে কোনো জায়গায় ওই নির্দিষ্ট কন্ডিশন গুলো যদি মেনে তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি 100% সেই ল অনুযায়ী রেজাল্ট পাবে। ন্যাচারাল ল মানে বোঝা গেল? বুঝতে পারলাম। না, হোয়াট ইজ সোশ্যাল ল? সোশ্যাল ল মানে হচ্ছে যেটা যেটা যেখানে এক একটা সমাজ এক এক রকম, হুম এক একটা সমাজে। আমাদের সোসাইটাল ল হচ্ছে কি, আমাদের সোসাইটাল ল অনুযায়ী যে কোনো বড়দের সাথে যখন আমরা দেখা করি তখন আমরা পায়ে পায়ে হাত দিয়ে নমস্কার করি। এবার এই সোসাইটাল ল অন্য জায়গায় চলে না, তারা রীতিমতো হাত জোর করে, সেখানে নাম ধরে ডাকে বড়দের, ঠিক আছে, যে হ্যালো হুম অ্যান্ডি, হাউ আর ইউ, বয়স্ক দাদু, হ্যালো অ্যান্ডি। আর আমরা বলি দাদু ভাই তুমি কেমন আছো, দাদু তুমি কেমন আছো, ঠাকুমা তুমি কেমন আছো, ঠিক আছে। দ্যাট ইজ সোশ্যাল ল। অ্যাকর্ডিং টু, এবার এবার দেখো অগাস্ট কোথ কিভাবে ডিফাইন করছে সোশিওলজিকে। অ্যাকর্ডিং টু অগাস্ট কোথ, হি ডিফাইন্ড সোশিওলজি অ্যাজ সাবজেক্ট টু ন্যাচারাল অ্যান্ড ইনভেরিয়েবল লজ, মানে এমন ল যেটা ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেরিয়েবল, মানে ভ্যারি করে যাবে না, এক এক সোসাইটি থেকে এক এক সোসাইটিতে বা এক সমাজ থেকে আরেক সমাজে ভ্যারি করবে না, যেটা সেটা হচ্ছে সোশিওলজি। আর দ্য ডিসকভারি অফ হুইচ ইজ দ্য অবজেক্ট ইনভেস্টিগেশন। Object investigation? How is it possible? How to investigate object in society? We know that society is fully made up of subject, because we individuals are subject, we are not object. Am I right, Chirantan? হুম আমরা তো পদার্থ নই। তাহলে দ্য ডিসকভারি অফ হুইচ ইজ দ্য অবজেক্ট ইনভেস্টিগেশন কিভাবে বলছে না, সাবজেক্ট মানে আমরা ঠিকই, কিন্তু আমাদের যখন বায়াসনেস, আমাদের যখন ভ্যালুগুলো সামনে চলে আসে তখন সেটা সাবজেক্টিভ হয়ে যায়। কিন্তু বিজ্ঞান তো সাবজেক্টিভ বুঝবে না, তাই আমাদেরকেও যখন সেটা নিউট্রাল ওয়েতে স্টাডি করবে, ইনভেস্টিগেট করবে আমাদেরকে কিভাবে বিজ্ঞান নিউট্রাল ওয়েতে, তখন আমরা হয়ে উঠবো অবজেক্ট। মানুষকে যখন অবজার্ভ করা হবে একদম আনবায়াসড ওয়েতে, তখন মানুষও অবজেক্ট হয়ে উঠবে। কেন মানুষকে অবজেক্ট বানানোর চেষ্টায় আছে অগাস্ট কোক? কেন সোসাইটিটাকে অবজেক্টিভ ইনভেস্টিগেশনের মধ্যে ফেলে দিচ্ছে, সাবজেক্টিভ ইনভেস্টিগেশন কেন করছে না? কি মনে হয় অর্ণব? স্যার রিপিট করুন, আরেকবার বুঝতে পারলাম না। কেন অগাস্ট কোথ সোসাইটিটাকে অবজেক্টিভ ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখার চেষ্টা করছে, সাবজেক্টিভ ইনভেস্টিগেশনের মধ্যে নয়, যেখানে কিনা সমাজে আমরা এক একটা সাবজেক্ট, আমরা অবজেক্ট নই। তাহলে অগাস্ট কোথ কেন অবজেক্টিভ ইনভেস্টিগেশনের উপর জোর দিচ্ছেন? কারণ সাইন্টিফিক্যাল মেথডস অ্যাপ্লাই করবে সেই জন্য। যাতে কোনো রকম বায়াসনেস না আসে সোসাইটাল কোনো ফেনোমেনাকে স্টাডি করার জন্য। আচ্ছা আচ্ছা। বিষয়টা বোঝো, আমি তোমাকে স্টাডি করতে বসেছি, আমি তোমাকে আর চিরন্তনকে স্টাডি করছি। কিভাবে স্টাডি করছি? সাবজেক্টিভ ওয়েতে স্টাডি করছি। কি দেখলাম? আমি দেখলাম যে আচ্ছা চিরন্তনের যে ডিপি আছে সেখানে হচ্ছে মা কালীর ছবি, মানে হোয়াটসঅ্যাপের যে ডিপি, আর হচ্ছে প্রোফাইল পিকচার, আর তোমারটায় হোক সাধারণত ঠাকুরের ছবি থাকে, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ বা নারায়ণের ছবি থাকে। তো আমি কি কনক্লুশনে এলাম? বেসিক্যালি ইউ বোথ আর রিলিজিয়াসলি অর্থোডক্স। এটা আমার কি ধরনের ইনভেস্টিগেশন হলো? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। কেন? আমার বায়াসনেস চলে আসছে না, এত ধর্ম ধর্ম মানে বয়স কত, এইসব ছেলেরা এত ধর্ম মানে মানে ওরা গোড়া, তাহলে অর্থোডক্স টাইপের। সাবজেক্টিভ। কিন্তু আমি যদি এটা অবজেক্টিভ ওয়েতে দেখি,
যে না মেবি ও ঈশ্বরে বিশ্বাস করে, দেবদেবীতে বিশ্বাস করে, কিন্তু ও প্রত্যেকটা ধর্মকে সমানভাবে দেখে। ও জানে কোথায় ধর্মের বাউন্ডারি শেষ এবং কোথায় আহ অন্য সমাজের অন্যান্য বিষয়ের বাউন্ডারি শুরু হচ্ছে। অর্থাৎ যে কিনা এই পরিমাপগুলো জানে, সে অর্থোডক্স নয়। আমি যদি অবজেক্টিভ ভাবে ওয়েতে ইনভেস্টিগেট করি তোমাদের দুইজনকে, তাহলে আমি এই রেজাল্ট পাবো। আর আমি যদি সাবজেক্টিভ ওয়েতে ইনভেস্টিগেট করি, বায়াসনেস আসবে, রেজাল্ট খারাপ আসবে। আর আমি তোমাকে কি বললাম, কেন অগাস্ট কোথ অবজেক্টিভ ওয়েতে ইনভেস্টিগেট করতে চেয়েছিল সোসাইটিটাকে, যাতে বায়াসড থিওরি, বায়াসড রেজাল্ট না আসে। চিরন্তন, বোঝা গেল কি বললাম? বুঝতে পেরেছি। Positive philosophy, his famous work where he introduced the word sociology. Yes, আমরা পেয়েছি। তাহলে দেখো আরেকটা আমরা টার্ম পেলাম পজিটিভ ফিলোসফিতে, তিনি প্রথমবার সোশিওলজি টার্মটা ইউজ করলেন। Both believe that the sciences follow one another in a definite and logical order, and that all inquiry goes through stages, namely the theological, metaphysical, and the positive. এইবার কোতের আমরা কিছু থিওরির বিষয়ে জানবো। Koth believe that the sciences follow one another in a definite and logical order. সায়েন্স কি? একটা স্টেজ, তারপরে আরেকটা স্টেজ, তারপরে আরেকটা স্টেজ। এবার সেটা সাধারণত ওপর থেকে নিচে আসে না, নিচ থেকে ওপরে যায়। ঠিক আছে, যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এটাই বলছে। কোথ বিলিভ দ্যাট সায়েন্সেস ফলো ওয়ান অ্যানাদার ইন আ ডেফিনাইট অ্যান্ড লজিক্যাল অর্ডার। কেমন অর্ডার? এই তোমরা সিঁড়িতে ওঠো কটা সিঁড়ি বাদ দিয়ে? একটা সিঁড়ি বাদ দিয়ে না চারটে সিঁড়ি বাদ দিয়ে, মানে 3টে পা বাদ দিয়ে? প্রত্যেকটা সিঁড়িতে পা রাখো। একটা দুটো। সায়েন্স না এরকম করে না, সে প্রত্যেকটা স্টেজে পরপর পরপর পা রেখে ওঠে। কেন বলো তো সায়েন্স দুটো স্টেজ বাদ দিয়ে আরেকটা উপরে উঠে যায় না? সায়েন্সের কোনো তাড়া নেই। সায়েন্সের যেটা আছে, যেটা চাই সায়েন্সের, সেটা হচ্ছে সত্যিটা, সত্য। ঠিক আছে, রিয়ালিটি, ডেফিনাইট, কনক্রিট জিনিস চাই। সায়েন্সের কোনো তাড়া নেই যে এক স্টেজ থেকে লাফিয়ে আরেক স্টেজে চলে যাবে উইদাউট এনি কাইন্ড অফ লজিক্যাল অর্ডার। লজিক্যাল আচ্ছা, অর্ডারটা হোয়াট ইজ মেনটেন সায়েন্সের করা। তাহলে, হ্যাঁ বলো। হোয়াট ইজ সায়েন্সের একটা তাহলে প্রপার অ্যান্সার কি হবে, যে কি হোয়াট ইজ সায়েন্স? না, হোয়াট ইজ সায়েন্সের কোনো প্রপার আনসার হতে পারে না। ঠিক আছে, কেন হতে পারে না সেটাও বলে দিচ্ছি। কারণ সেটা হলে এত বড় হবে যে সেটা আমাদের কোনো কাজেরও না। ঠিক আছে, যে তুমি একটা নিজের মতো করে বানালে যে বেসিক্যালি সায়েন্স, মানে এই সায়েন্সের ভিতরে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা যায়, সায়েন্সের ভিতরে এই ফিচার গুলো দেখা যায়, সায়েন্সের মধ্যে এগুলো থাকে, এটা একটা। তার মানে কি এক্স্যাক্টলি ডেফিনেশন দিতে পারো না, ডেসক্রিপশন দাও। It's not obvious that you have to mention the definition. সবসময় ডেফিনিশন দিতে হবে তার কোনো মানে নেই, ডেসক্রিপশন দিয়ে দাও। ওকে, তার মানে সায়েন্স লজিক্যাল অর্ডার ফলো করে চলে। দেখো আমি টার্মগুলো কিভাবে মার্ক করছি, লজিক্যাল অর্ডার, ডেফিনাইট, ঠিক আছে, and that all inquiry goes through stages, প্রত্যেকটা একটা নির্দিষ্ট স্টেজ। তো অ্যাকর্ডিং টু অগাস্ট কোথ, ফার্স্ট স্টেজটার নাম ছিল, অগাস্ট কোথের ফার্স্ট স্টেজটার নাম থিওলজিক্যাল, তিনি সোসাইটিটাকে যেভাবে স্টাডি করেছিলেন। তারপরে স্টেজের নাম হলো মেটাফিজিক্যাল, তারপরে স্টেজের নাম হচ্ছে পজিটিভ। কি জিনিস? সোসাইটি নাকি এইভাবে বাড়ে। আচ্ছা চিরন্তন, তুমি এখন শিশু, যুবক নাকি বৃদ্ধ? যুবক। যুবক। তুমি পারবে শিশু থেকে হঠাৎ বৃদ্ধে চলে যেতে? না। তুমি পারবে যুবক থেকে আবার শিশু হয়ে যেতে? না। সায়েন্সও ঠিক তাই, স্টেজ মেনে চলে। এবার ঠিক যেরকম মানুষের যে প্রোগ্রেসটা হয়, কিসের প্রোগ্রেস? দ্যাট ইজ দ্য শেপ অফ অর স্ট্রাকচার অফ হিউম্যান বিংস ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। এটা তো আসলে মানুষের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের স্টেজ। যে শিশু মানে তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট একদম কম, যুবক মানে আরেকটু হয়েছে, বৃদ্ধ মানে আরেকটু হয়েছে। ঠিক তাই যদি হয়, তাহলে এই ইন্টেলেকচুয়ালিটি যেভাবে ডেভেলপ হয় কোনো একটা ইন্ডিভিজুয়ালের, ঠিক একই প্রসেসে সোসাইটাল ডেভেলপমেন্টও আসে। সোসাইটাল ডেভেলপমেন্টও আসে, ঠিক যেরকম ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট আসে, ঠিক সেরকম সোসাইটাল ডেভেলপমেন্টও আসে। ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের 3টে স্টেজ বললাম, একটা হচ্ছে শিশু, একটা যুবক, একটা বৃদ্ধ। এবার সোসাইটাল ডেভেলপমেন্টের 3টে স্টেজ কি?
থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল, পজিটিভ কি জিনিস পড়ছি। আলাদা করে কি দেওয়া রয়েছে? না, আলাদা করে দেওয়া নেই, এখানেই বুঝিয়ে দিচ্ছি। ওকে, একদম প্রথমে ইমাজিন করো, হ্যাঁ দুজনেই ইমাজিন করো, একটা ইন্ডিভিজুয়াল তার চোখ খুললো, সে দেখলো যে সে নগ্ন, তার শরীরে কিছু নেই। সে কোথায়? সে জঙ্গলে। জঙ্গল, সে নগ্ন, তার শরীরে কিছু নেই। সে দেখছে আশেপাশে তার মতো এরকম অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। তারা নিজেদের মধ্যে হাত নাড়িয়ে নাড়িয়ে কমিউনিকেট করার চেষ্টা করছে, আসলে কেউ কিছুই বলতে পারে না, বা মুখ দিয়ে একরকমের আওয়াজ বার করছে, মুখ দিয়ে আওয়াজ বের করে কমিউনিকেট করার চেষ্টা করছে, অর্থাৎ কথা বলতে পারে না। কথা মানে কি? কথা তো আসে ভাষা থেকে। ভাষা আসবে কোথা থেকে? ভাষা তো আসে কালচার থেকে। কালচার আসবে কোথা থেকে? এই তো সবে জন্ম হলো সবার। হঠাৎ করে একটা জঙ্গলে একে অপরকে সবাই আবিষ্কার করছে যে সবাই নগ্ন, কেউ কোনো কথা বলতে পারে না, মুখ দিয়ে আওয়াজ বের করছে। হঠাৎ করে কোথা দিয়ে একটা জন্তু এলো, অন্যরকম দেখতে, ঝাঁপিয়ে পড়লো, একজনকে খেয়ে নিল, তাকে মুখে করে নিয়ে চলে গেল, বাদ বাকি সবাই ভয় পেয়ে গেল। তারপর আবার যখন সেই জন্তুটা এলো, তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একে মেরে, পাথর ঠাথর যা আছে চা দিয়ে একে, জন্তুটাকে মেরে নিজেরা খেয়ে নিল। তখন বুঝলো যে আচ্ছা, তাহলে আমাদের জন্তুটাকে মেরে মেরেই খেতে হবে, ঠিক যেমন জন্তু আমাদের খাচ্ছে, আমিও জন্তুদের খাবো। গাছ আছে, গাছ থেকে ফল পেড়ে খাচ্ছে, ঠিক আছে। এরকম একটা সমাজে, এই সমাজটার নাম হচ্ছে বেসিক্যালি থিওলজিক্যাল স্টেজ। কেন থিওলজিক্যাল? তোমরা যদি এটা ইতিহাসে পড়ো, তাহলে তোমরা দেখবে পাবে প্যালিওলিথিক, ঠিক আছে, নিওলিথিক, পেয়েছো তো নামগুলো কখনো? কে পেয়েছো হুম হুম। এগুলো? হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু যদি আমরা বিজ্ঞান মানে সোশিওলজি ভাষায় পড়ি, অগাস্টকোতের ভাষায়, সেই সোসাইটির নাম হচ্ছে থিওলজিক্যাল। কেমন সোসাইটি? এমন সোসাইটি যেখানে মানুষ সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করে। ওই যে সকালবেলায় রোদ হচ্ছে, ওই সব সকাল ফকাল বুঝি না। আলো হয়ে গেল মানে তার মানে একটা ঈশ্বর আছে। রাত হয়ে গেল মানে তার মানে কেউ একটা আছে, যে একটা নির্দিষ্ট সময় আলো জ্বালায়, একটা নির্দিষ্ট সময় আলো অফ করে। বৃষ্টি পড়ছে, যখন গরম লাগছে বৃষ্টি পড়ছে, করে বৃষ্টির জল খাচ্ছে, কেউ একটা আছে। তার মানে এমন একটা সমাজ, যেই সমাজে মানুষ সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করে, দ্যাট ইজ নোন অ্যাজ থিওলজিক্যাল স্টেজ। আমি বলতে পারি যে এই থিওলজিক্যাল স্টেজ আর হিউম্যানের ওই যে শিশু স্তরটা বললাম, সেটা সেম। তারপর কি আসে? মেটাফিজিক্যাল। মেটা, পিওর ফিজিক্যাল না, হ্যাঁ, মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল কি জিনিস? না, এই সময় মানুষ কিছুটা রিজনিং শেখে। রিজনিং পাওয়ার বা রিজনিং অ্যাবিলিটি আসে তাদের মধ্যে। রিজনিং মানে বোঝো? কে বোঝো রিজনিং মানে? তোমাদের মানে মেবি রিজনিং অ্যাপটিটিউড বা এরকম কিছু থাকে, হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটাই বুঝি, মানে রিজনিং কি, ওইটা বলতে পারছি না। যেটা হয় সেটা কেন হয়, রিজন থেকে এসেছে রিজনিং, ঠিক আছে। যে যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে, এই যে বোঝার একটা যে চিন্তা, যে যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে। তার মানে কি, এই স্তর থেকে এই স্তরটা আরেকটু উন্নত। এই স্তরটাকে সাধারণত তিনি কি নাম দিলেন? তিনি নাম দিলেন মেটাফিজিক্যাল। এই স্তরটাকে আমি বলতে পারি এই যে তোমাদের যে যৌবন, ঠিক আছে, এই স্তর। এইখানে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস ছিল, এখানে তাদের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ারটা একটু, মানে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসটা একটু গেল, রিজনিং এলো। আর লাস্ট স্টেজ মানে পজিটিভ স্টেজে কি এলো? সায়েন্স, রেশনালিটি, রিজনিং, টেকনোলজি, ইন্ডাস্ট্রি, মানে বৃদ্ধ মানুষ হলে বলতাম বৃদ্ধ স্তর, যে তার মানে একদম পুরো পরিপক্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? পরিপক্ক। দ্যাট ইজ দ্য আলটিমেট স্টেজ অফ সোসাইটি, যেখানে মানুষের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস আছে, কিন্তু সে বিজ্ঞান কি জানে, রেশনালিটি কি জানে, সায়েন্স কি জানে, রিজনিং কি জানে, টেকনোলজি কি জানে। এত দিকে আচ্ছা, বুঝলে আপনি না? কি এটা শুধু এক্সাম্পল দিচ্ছেন নাকি সত্যি কানেকশন আছে হিস্ট্রির সাথে কিছু না কিছু? না না, এটা অগাস্ট কোত বলেছেন। ও আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, এগুলো অগাস্ট কোদ বলে গেছেন যে ঠিক যেমন হিউম্যান ইন্টেলেকচুয়ালিটি ডেভেলপমেন্ট ঘটে 3টে স্টেজ দ্বারা, ঠিক সেরকম সোসাইটির ডেভেলপমেন্ট ঘটে 3টে স্টেজ দ্বারা। আচ্ছা ওকে, এইটা হলো অগাস্ট কোতের থিওরি, যে এই 3টে স্টেজে তিনি ভাগ করেছিলেন। দেখেছো একটা এবার এবার লক্ষ্য করো আমি কি বললাম তোমাদেরকে, যে কিভাবে অগাস্ট কোত সোসাইটির মধ্যে বা সোশিওলজির মধ্যে সায়েন্সকে অ্যাপ্লাই করেছেন সেটা বুঝতে হলে অগাস্ট কোতের থিওরি বুঝতে হবে। তো অগাস্ট কোতের থিওরি বুঝলে কি বুঝলে? তোমরা বুঝলে যে তিনি এর মধ্যে সায়েন্টিফিক ওয়েতে কিভাবে দেখার চেষ্টা করেছিলেন। এটা পিওর সায়েন্টিফিক স্টাডি। পিওর সায়েন্টিফিক স্টাডি না হলে এইভাবে তিনি একটা ল ফ্রেম করতে পারতেন না। এবং এই থিওরিটার নাম কি জানো? এই থিওরিটার নাম হচ্ছে ল অফ 3 স্টেজেস। কি নাম দিচ্ছে? ল। ল কোথায় থাকে? ল থাকে ন্যাচারাল সায়েন্সে। ল ন্যাচারাল সায়েন্সে থাকে। তিনি এমন ভাবেই সায়েন্সের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে নিজের এই থিওরিটা বানিয়েছিলেন যে সেটার নাম দিলেন ল অফ 3 স্টেজেস। কে বুঝতে পারছো না বলো? স্যার, ল অফ লিটারেচারের মধ্যে এই তিনটে পড়তে তো, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল আর পজিটিভ। একদম, এই যে দেখো, হুম। থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল, পজিটিভ। ওকে, ব্যাস এইটুকু জাস্ট। আচ্ছা, এখান থেকে কোশ্চেন কিরকম আছে? হ্যাঁ, ওটাই মানে বলছি, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল আর পজিটিভ। আপনি তো পজিটিভটা বললেন যে পজিটিভটার মধ্যে কি থাকতে হবে, সায়েন্স, ন্যাশনাল, রিয়েলিটি, টেকনোলজি এটসেট্রা। থিওলজিক্যাল আর মেটাফিজিক্যাল আর একটু বলুন না। থিওলজিক্যালে যদি আমি বলি, সেখানে মানুষ পরিবার কেন্দ্রিক ছিল, পরিবারের গুরুত্ব বেশি ছিল। প্রশ্ন এমন আসবে না যেখানে তোমাকে এগুলোর এক্সপ্লেনেশন চাইবে, বাট আমি তোমাদের নলেজ জ্ঞানকে পরিপূর্ণ করার জন্য বলছি। থিওলজিক্যালে হচ্ছে মানুষ বেসিক্যালি পরিবারের উপর ভিত্তি করেছিল, সেখানে কোথাও না কোথাও তাদের ইয়ের গুরুত্বটা বেশি ছিল, পরিবারের গুরুত্ব বেশি ছিল। এক, দুই, এইখানে আবার 3টে ভাগ দেখা গেছিল, যে মনোথিজম, পলিথিজম। কি কি জিনিস না, আমি একটা দেবতাকে বিশ্বাস করি, মনো। আমি একাধিক দেবতাকে বিশ্বাস করি, পলি। ফেটিসিজম, অ্যানিমিজম, টোটেমিজম, মানে এরকম কতগুলো ইজম। কি টোটেমিজম? মানে কোন একটা বস্তু, সেই বস্তুর মধ্যে আমি বিশ্বাস করছি যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। ধরো বট গাছের তলায় তোমরা কালো রঙের কোনো পাথর দেখেছো যেটাকে আমরা শিবলিঙ্গ বলে বিশ্বাস করি? এই যে আমি বিশ্বাস করছি যে সেই কালো বস্তুটায় একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, দ্যাট ইজ টোটেমিজম। কোন একটা প্রাণীর মধ্যে বিশ্বাস করছি তার মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, এটা আরেকটা ইজম। তো বেসিক্যালি এই থিওলজিক্যাল স্টেজগুলোর মধ্যে এটা ছিল, ঠিক আছে। তার পরবর্তী যে স্টেজটা মানে মেটাফিজিক্যালটার মধ্যে আবার কোথাও না কোথাও কূটনীতি কূটনীতির ইংলিশ কেউ বলতে পারবে? ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি এবং ল এর গুরুত্ব বেশি ছিল। আবার একটা জিনিস বলে দিই, থিওলজিক্যাল স্টেজে কাদের গুরুত্ব বেশি ছিল? যারা ডিফেন্স করতো। ডিফেন্স মানে কি? সব তো অ্যাটাক করতো, মানে মারামারি চলতো সবসময়, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর মারামারি। তো সবাই সবসময় একদম রক্ষণাত্মক মোডে থাকতো, ডিফেন্সিভ মোডে থাকতো। এই কারণে সেই সময় যারা ধরো যোদ্ধা ছিল তাদের গুরুত্ব বেশি ছিল। রাজা, যোদ্ধা, প্রিস্ট, এদের গুরুত্ব বেশি ছিল। পরিবারের গুরুত্ব বেশি ছিল থিওলজিক্যালে। মেটাফিজিক্যালে আবার পাল্টে গেল, কারণ তখন একটু রিজনিং এসছে, তাই তখন ডিপ্লোম্যাটিক যারা ছিল, যারা ল নিয়ে আলোচনা করতো, তাদের গুরুত্ব বেশি ছিল। পরিবারের গুরুত্ব কমলো, ধর্মের গুরুত্ব কমলো। ওকে। আর যেটা থার্ড স্টেজ মানে সায়েন্টিফিক আর পজিটিভিস্টিক স্টেজ, সেখানে কাদের গুরুত্ব বেশি? সায়েন্টিস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তোমরা আম্বানির নাম শুনেছ? আম্বানি, আদানি, টাটা, হু আর দে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তোমরা মার্ক জুকারবার্গের নাম শুনেছো? বা অন্যান্য যারা গুগলের সিইও, অন্য জায়গার সিইও, হু আর দে? সায়েন্টিস্ট। অগাস্ট কোত বলে গেছিল 1839 সালে যে সমাজটা আসতে চলেছে সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সায়েন্টিস্টের গুরুত্ব বেশি থাকবে, and that will be known as scientific stage or positivistic stage. খিদা মিটলো কিছুটা? কে জিজ্ঞাসা করেছিল একটু বলতে, মানে বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ওকে।
কোথ প্রপোজ দ্যাট সোশিয়োলজি নিডস টু বি স্টাডিড ইনটু টু মেইন পার্টস। তাহলে একটা আমরা বুঝে গেলাম ল অফ থ্রি স্টেজেস, আরেকটা কি সোশ্যাল স্ট্যাটিক্স, সোশ্যাল ডাইনামিক্স। কি জিনিস? সোসাইটির একটা পার্ট থাকে যেটা স্থির, ঠিক আছে, আরেকটা পার্ট থাকে যেটা চেঞ্জিং। তাহলে একটা পার্ট স্ট্যাটিক, একটা পার্ট চেঞ্জিং। কোন পার্টটা স্ট্যাটিক? Basically, social statics deals with major institutions of the society such as family, economy, polity. বলছে the family part, financial part and political part of society is or are basically static in nature. সমাজ কি শুধুমাত্র স্ট্যাটিক জিনিসপত্র দিয়ে তৈরি হয় না, সমাজে ডাইনামিক জিনিসপত্রও থাকে। কি জিনিস? Focuses on whole societies at the analysis reveals how they are developed and changed through times. তাহলে any kind of change through time is known as social dynamics. Basically, society is or are made up of two things. One part is static, one part is dynamic. কেউ কখনো পাঞ্জাবি পাজামা তার সাথে নিচের যে পোর্শনটা থাকে তাকে কি বলে? পাজামা বলে না পাঞ্জাবি বলে? পাজামা। পায়জামা। পায়জামা। তো পাঞ্জাবির সাথে জিন্স পরেছো? কে পরনি? আমি পড়িনি। পড়েছি। The Punjabi portion is your static portion. The jeans portion is your dynamic portion. কালচারটা স্ট্যাটিক ধরে রেখেছো এখনো, তাই তুমি এখনো পাঞ্জাবি পরছো। বাট কালচার যদি স্ট্যাটিক হয়, কালচারের মধ্যে একটা ডাইনামিক পোর্শনও থাকে। ওয়েস্টার্নিজম ঢুকে গেছি আমরা, ওয়েস্টার্ন হয়ে গেছি, তাই আমরা ছেঁড়া ফাটা জিন্স পরবো পাঞ্জাবির নিচে। দ্যাট ইজ মাই ডাইনামিক পোর্শন। শাড়ি দেখেছো? শাড়ির কতগুলো ধরন হয়, নানা রকমের ধরন হয়, ঠিক আছে। শাড়ি পরার ধরন দেখেছো কখনো? ঠিক আছে, থাক, সেদিকে আর যাচ্ছি না, ছেড়ে দাও। তো প্রত্যেকটা সোসাইটিতে স্ট্যাটিক পোর্শনও থাকে, প্রত্যেকটা সোসাইটিতে ডাইনামিক পোর্শনও থাকে। অর্থাৎ যে বা যারা শাড়ি পরছে অবশ্যই তাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু তারাও মাথায় রাখে যে আমি একটা পোর্শন স্ট্যাটিক রাখবো, একটা পোর্শন ডাইনামিক রাখবো। তাই তারা শাড়ি জিনিসটাকেই নিজেদের মতো করে মডিফাই করে একটা পোর্শনকে সেম রাখে, আরেকটা পোর্শনকে একটু ওয়েস্টার্ন কালচারে বা অন্য কালচারের মাধ্যমে রিফ্লেক্ট করার চেষ্টা করে, ঠিক আছে। যে কারোর যে কোনো স্টাইল সেন্স, প্রত্যেকটাই মানুষ স্বাধীন, তার অধিকার আছে এগুলো রিফ্লেক্ট করার, ঠিক আছে। এটাকে বলে গেলেন অগাস্ট কোথ, বলে গেলেন যে তার মানে আরেকটা হবে যে সোসাইটির স্ট্যাটিক পোর্শনকে স্টাডি করবে সোশ্যাল স্ট্যাটিক্স, আর ডাইনামিক পোর্শনকে স্টাডি করবে সোশ্যাল ডাইনামিক্স। আসলে কি স্টাডি করার চেষ্টা করছে? সোসাইটাল চেঞ্জ। কারণ চেঞ্জ তো আর হঠাৎ করে আসে না, সোসাইটি না হঠাৎ করে চেঞ্জ হয় না, সোসাইটির মধ্যে চেঞ্জটা হঠাৎ করে আসে না। একটা পোর্শন স্থির থাকে, আরেকটা পোর্শন বদলাতে থাকে। এইটাকে স্টাডি করার জন্য তিনি একটা থিওরি দিলেন, সোশ্যাল স্ট্যাটিক্স অ্যান্ড সোশ্যাল ডাইনামিক্স। বোঝা গেল? এইবার কোথ কোন কোন জিনিসের উপর জোর দিয়েছিলেন একটু সেগুলো আমাদের বুঝতে হবে। জাস্ট টার্মগুলো ধরে ধরে আমরা এগিয়ে যাব, কারণ আমরা থিওরি বুঝে গেছি। কোথ লেড সো মাচ স্ট্রেস অন পজিটিভ অ্যাপ্রোচ, অবজেক্টিভিটি, সায়েন্টিফিক অ্যাটিটিউড, ওকে, কন্ট্রিবিউটেড টু দ্য প্রোগ্রেস অফ সোশ্যাল সায়েন্স ইন জেনারেল। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। কোচ কেন এই জায়গাগুলো তাড়াতাড়ি এগোচ্ছি কেন? তার কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমাদের জাস্ট এই টার্মগুলো প্রয়োজন, এবং যে টার্মগুলো আমরা আগেও বহুবার দেখে নিয়েছি, পড়ে নিয়েছি, ঠিক আছে। Cole's law of three stages clearly established the close association between intellectual evolution and social progress. বললাম intellectual evolution of individual and social progress of society, এই দুটোর কানেকশন কে বলেছিল? ল অফ থ্রি স্টেজেস। আমি অলরেডি বলে দিয়েছি একটু আগে। কোথ আর্গুড দ্যাট সোশ্যালজি ওয়াজ আচ্ছা, নট একটা জাস্ট। কোশ্চেন আছে আমার। হ্যাঁ, বলো। আপনি যেটা বললেন ল অফ থ্রি স্টেজ থেকে কোনো আলাদা আলাদা স্টেজের এক্সপ্লেনেশন চাই না, তাহলে মানে কোশ্চেনটা কিরকম ভাবে আসবে আমি ওটাই বুঝতে পারছি না। কোশ্চেনটা কিভাবে আসবে দেখো, তোমাদের বিষয়টা আমি বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এমন যে হঠাৎ করে আমি যদি ধরো তোমাকে বলি যে ক্লাস 12 এর যখন আমি পড়াতে হচ্ছি, তখন আমি ক্লাস 12 এরই পড়াতে হচ্ছি, রাইট? বাট ইউপিএসসি সোশিওলজিটা না এরকম নয়। অর্থাৎ আমরা কি জানি যে ক্লাস 1 পড়েছি, 1 এ পরীক্ষা হয়েছে, পরীক্ষা দিয়ে দিয়েছি। 2 পড়েছি, 2 এ ফাইনাল এক্সাম হয়েছে, দিয়ে দিয়েছি। এইভাবে আমরা 12 এ এসেছি। 12 এ যদি আমাকে কেউ ক্লাস 1 এর প্রশ্ন জিজ্ঞাসা করে, আমরা রেগে যাব, আরে ক্লাস 12 এটা জিজ্ঞাসা কর। এমনকি পারবোও না। একটা
সিরিয়াল বেরিয়েছিল, মানে একটা প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম, কিয়া আপ 5 भी 5 से तेज है, শাহরুখ খানের। যে ক্লাস 5 এর বাচ্চার যে সিলেবাস, সেই সিলেবাসের প্রশ্ন করা হবে বড় বড় লোকজনকে, দেখা যেত তারা পারছে না। ইউপিএসসির সোশিওলজির গল্পটা হচ্ছে যে তোমাকে কোশ্চেন দেবে ক্লাস 12 এরই, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, কিন্তু সেই 12 এর জিনিসটা জানার জন্য যেটাকে বলে প্রায়র নলেজ, সেই প্রায়র নলেজটা তোমার মধ্যে থাকতে হবে। এবং এই প্রায়র নলেজ গুলোর জন্যই আমরা এত খাটছি। যদি আমাকে যদি যদি ধরো কোশ্চেন ওয়াইজ আমরা পড়তে যাই, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। কিন্তু কোশ্চেন ওয়াইজ যখন আমি তোমাদের পড়াতে যাব, পদে পদে হোঁচট খাবো। কেন? এমন অনেক টার্ম আছে, জিনিস আছে, থিওরি আছে, কনসেপ্ট আছে, যেগুলো না জানলে পরে সেই কোশ্চেনটার উত্তর তোমরা লিখতে পারবে না। সেই কারণে এই যেগুলো আমরা জানছি বা পড়ছি, এগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন আসে না ঠিকই, কিন্তু ওই যে ক্লাস 12 এর কোশ্চেন লিখতে দিলে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমার পুরো ক্লিয়ার থাকতে হবে, তবে গিয়ে আমি ক্লাস 12 এর একদম পারফেক্ট আনসার লিখতে পারবো। বোঝা গেল এগুলো যেগুলো পড়ছি আমরা কেন পড়ছি? এবং আমি যেহেতু পারপাসটা জানি, তাই সেই কারণে তোমাদেরকে যে বিষয়ে যতটুকু নলেজ দেব, মনে করবে যে সেই বিষয়টা ততটুকু যথেষ্ট। কোশ্চেন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে কি কোশ্চেন আসবে শেয়ার করে দেবো, তখন তোমরা কোশ্চেনটা দেখে বুঝে যাবে যে আচ্ছা। আর আরেকটা বড় কথা, কোশ্চেন আসবে যেটা 150 ওয়ার্ডস আর 250 ওয়ার্ডস, তোমাদের না তখন মাথা খারাপ হয়ে যাবে যে কি লিখবো আর কি লিখবো না। কারণ স্যার তো এত কিছু পড়িয়ে দিলেন, কি ইনক্লুড করব, মানে কি ইনক্লুড করবো মাথা খারাপ হবে না, কি এক্সক্লুড করবো তাতে মাথা খারাপ হয়ে যাবে, যে এত নলেজ 150 ওয়ার্ডে হচ্ছেই না। কিন্তু ছোট্ট করে 150 ওয়ার্ডে 250 ওয়ার্ডে কে লিখে দিয়ে আসতে পারবে? যে সব গল্পটা জানে, যে পুরো গল্প জানে, সে ছোট করে বলে দিয়ে আসতে পারে। যে হাফ জানে, যে কিছুটা জানে, সে ছোট করে লিখতে পারবে না, সে মাঝপথে আটকে যাবে। সেই কারণে এই পুরো গল্পটা আমাদের জানা বোঝা জরুরি। বোঝা গেল কি বললাম? Okay. Koth argued that sociology was not just pure science but an applied science also. Yes, sociology was not just pure science, applied science also. তার মানে what is the difference between pure science and applied science? যেই সায়েন্সটাকে অ্যাপ্লাই করা যায় সেটা অ্যাপ্লাইড সায়েন্স। তার মানে what is applied science? Sociology is also applied science. Statistics কি সায়েন্স? পিওর সায়েন্স না অ্যাপ্লাইড সায়েন্স? অ্যাপ্লাইড সায়েন্স। অবশ্যই অ্যাপ্লাইড। কেমিস্ট্রি অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্স অ্যাপ্লাইড সায়েন্স, বায়োলজি অ্যাপ্লাইড সায়েন্স, সোশিয়োলজি applied. He believed that sociology should help to solve the problems of society, যেটা একটু আগে আমাকে কে বলছিল যে সোশিয়োলজি অবশ্যই সোসাইটাল প্রবলেমগুলোকে মেটানোর চেষ্টা করবে। এক্সাম্পল সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার। কোথ অলসো কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ থিওরিটিক্যাল সোশিয়োলজি। ঠিক আছে, কোথস ফেমাস বুক পজিটিভ ফিলোসফি আবার রিপিট করছে। এইবার আমরা আসছি সায়েন্সের কিছু মেথডে, যেই মেথড গুলো আমরা এখানেও পড়বো, রিসার্চ মেথোডোলজিতেও আমাদের রিপিট হবে। ঠিক আছে, কি জিনিস আমরা জাস্ট 1 2 3 4 করে পড়ে যাব। কেন তাড়াতাড়ি আমরা পড়বো? তার কারণ আবার রিসার্চ মেথোডোলজিতে এটা ঘাটতে হবে, সেই কারণে আমরা জাস্ট দ্রুত ফাস্ট ফরওয়ার্ড মোডে পড়ে বেরিয়ে যাব। কি জিনিস? সায়েন্সের একটা মেথড আছে। কেমন ধরনের মেথড? স্টেজ আছে। কতগুলো স্টেজ? 1 2 3 4 5 6 7 8। ওকে, আচ্ছা, স্টেজ 1 এ কি হয়? আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। আচ্ছা, তার মানে আমি একটা মানে বৈজ্ঞানিক গবেষণা করব, মানে আমাকে তো গবেষণা করার আগে গবেষণাটা কিসের ওপর করছি সেটা বুঝতে হবে। আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, আ প্রবলেম দ্যাট উইল বি সায়েন্টিফিক্যালি ভেরিফাইড। একটা সমস্যা খুঁজতে হবে, সেই সমস্যার ওপর তো গবেষণা করা। যে যারা বলে না যে আমি পিএইচডি করছি, তাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর মানে রিসার্চ প্রবলেম, জিজ্ঞাসা করবে, দেখবে সে খুব শান্তভাবে বলবে যে দ্যাট ইজ মাই রিসার্চ প্রবলেম। কি জিনিস? কিসের ওপর গবেষণা করছো ভাই? দ্যাট ইজ দ্য স্টেজ 1। কিসের আন্ডারে পড়ে? সায়েন্টিফিক মেথড। স্টেজ 2 কি? স্টাডি লিটারেচার। যেই বিষয়ে গবেষণা করছো সেই বিষয়ে তোমাকে অনেক কিছু পড়াশোনা করতে হবে, সেই বিষয়ে আর্টিকেল, বুকস, নোভেলস সবকিছু পড়ে ফেলতে হবে। ঠিক আছে, studying the literature or writings on that topic. Stage 3, construction of hypothesis. Now what is hypothesis? কিছুটা বলেছিলাম প্রথম দিনে, মানে গতকাল। A tentative generalization but the validity is yet to be verified. যে আমার মনে হচ্ছে, এই যে মনে হচ্ছে, that is hypothesis. In quantitative methodology, quantitative qualitative টা আগের দিন বলেছিলাম, in quantitative methodology
হাইপোথেসিস মিন্স আমার মনে হচ্ছে, এই যে আমার মনে হচ্ছে যে রেজাল্টটা এটা হবে, এটা কোয়ান্টিটেটিভ মেথডে আমরা এটাকে হাইপোথেসিস বলি। ওকে, চতুর্থ স্টেজ কালেক্টিং ডেটা। এবার চলো ডেটা কালেক্ট করো, যেটার উপর গবেষণা করছো ডেটা কালেক্ট করতে থাকো, ডেটা কালেক্ট করে আমরা স্টাডি করব। ফিফথ স্টেজ চেকিং রিলায়েবিলিটি অর ভ্যালিডিটি অফ ডেটা, যে ডেটাগুলো কালেক্ট করলাম সেগুলো আদেও রিলায়েবল, আদেও ভ্যালিড, সেটা চেক করো। টেস্টিং হাইপোথেসিস উইথ ফ্যাক্টস, এই যে আমার মনে হচ্ছিল, কোন স্টেজে মনে হচ্ছিল, স্টেজ 3 তে মনে হচ্ছিল কিছু একটা, ডেটা কালেক্ট করা হয়ে গেছে, তো ডেটা রিলায়েবল না ভ্যালিড সেটা চেক করা হয়ে গেছে, তো এবার হাইপোথেসিসের সাথে মিলিয়ে দেখো তো যে তোমার হাইপোথেসিসের সাথে ডেটাটা মিলছে কিনা। টেস্টিং হাইপোথেসিস উইথ ফ্যাক্টস। স্টেজ 7 ডেভেলপিং জেনারেল লস, এইবার আমার কি মনে হচ্ছিল বা ডেটা সবটা আমি মিলিয়ে নিলাম, এইবার আমি একটা ল বা থিওরি দিচ্ছি যে আমি এই বিষয়টায় পড়াশোনা করলাম, ডেটা কালেক্ট করলাম, মনে হচ্ছিল এই জিনিসটা, তারপর ফ্যাক্টও পেলাম, শেষে আমি দেখলাম এই একটা থিওরি আমি আবিষ্কার করতে পেরেছি যে এই জিনিসটার জন্য এটা হয়। অ্যান্ড লাস্ট প্রেজেন্টেশন, সবার সামনে আমি বিষয়টা তুলে ধরলাম, খুব ছোট আকারে বোঝালাম, কিন্তু আপাতত এইটুকুই বোঝো যে 8টা স্টেজ আছে যেখানে আমি এইভাবে মোস্ট অফ অল এইভাবে আমি একটা থিওরি তৈরি করি। ঠিক আছে, এটাকে রিসার্চ মেথোডোলজিতে আমাদের আরেকটু বড় করে পড়তে হবে। রবার্ট বার্ন সায়েন্টিফিক রিসার্চের বিষয়ে কি বলেছে বলে দিচ্ছি। রবার্ট বার্ন, সিঙ্গেলটন, ব্রুস সি স্ট্রস, থিওডরসন, ম্যানহেইম, কতগুলো পেজ দেখিয়ে দিচ্ছি। এই যে এই পেজ থেকে শুরু করে, ঠিক আছে, এটা স্লাইডের কত নম্বর পেজ আমি দেখতে পাচ্ছি না কারণ সাদা হয়ে রয়েছে, স্লাইডের কত নম্বর পেজ দেখতে পাচ্ছি না, সাদা হয়ে রয়েছে, কিন্তু এটুকু বলে দিচ্ছি যে এইখানে যেটা দেখছো যে রবার্ট বার্ন থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু করে এই পেজগুলো সব ক্যান্সেল। কেন ক্যান্সেল? তার কারণ এইগুলো আমাদের সেকেন্ড পেপারের সময় কাজে লাগবে, তাই আপাতত ফার্স্ট পেপারে এইগুলোর আমাদের কোনো গুরুত্ব নেই। কেন রেখেছি? সেকেন্ড পেপারে কাজে লাগবে, সেই কারণে এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল চিরন্তন? বুঝতে পেরেছি। ওকে, তাহলে দেখো এই ফটোটা কি লেখা রয়েছে, সোশিওলজিক্যাল রিসার্চ স্টাডি, কি দেখতে পাচ্ছ চোখের সামনে? পভার্টি, ম্যালনারিশমেন্ট পড়তে বসেছে মেবি, ঠিক আছে, পপুলেশন প্রবলেম পড়তে বসেছে, ইলিটারেসি, অনেক কিছুই দেখতে পাচ্ছি। কে স্টাডি করবে এগুলোকে? সোশিওলজি। সোশিওলজিক্যাল রিসার্চ স্টাডি। এইবার সোশিওলজি কি স্টাডি করে, কিভাবে স্টাডি করে, তার একটা কেস স্টাডি দিয়েছে। কেস স্টাডি তোমরা কেস স্টাডি কথাটা আগে শুনেছো বা কেস স্টাডি কথাটার সাথে তোমরা পরিচিত? কেস স্টাডি মানে হচ্ছে যে কোনো একটা বিষয়, সেই বিষয়টার উপরে তুমি একটা উদাহরণ দিয়ে তুলে ধরছো। এখানে ওরা একটা কেস স্টাডি দিয়েছে, কি দিয়েছে? উত্তরপ্রদেশের উপর মেবি দিয়েছে। এম্পাওয়ারমেন্ট অ্যামং দ্য দলিত অফ উত্তরপ্রদেশ, সোশিওলজিক্যাল রিসার্চ স্টাডি, এম্পাওয়ারমেন্ট অ্যামং দ্য দলিত অফ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের দলিতদের এম্পাওয়ারমেন্টের উপর গবেষণা। লিঙ্কেজেস বিটুইন পভার্টি অ্যান্ড এডুকেশন অ্যান্ড ভাইস ভার্সা, পভার্টির সাথে কি এডুকেশনের কোনো সম্পর্ক আছে? চলো গবেষণা করো। এম্পিরিক্যাল রিসার্চ অন এডুকেশন অ্যান্ড পভার্টি অ্যান্ড কোয়েশ্চেন আস্কড ওয়্যার, এইবার আমি যদি উত্তরপ্রদেশের দলিতদের এম্পাওয়ারমেন্টের উপর গবেষণা করতে চাই, পভার্টি অ্যান্ড এডুকেশনের সম্পর্কের উপর গবেষণা করতে চাই, এবং এডুকেশন অ্যান্ড পভার্টির ওপর কি কি প্রশ্ন হবে সেগুলো তাহলে আমরা দেখে নিই। এই যে একটু বুলেট গুলো যদি তোমরা ফলো করো, এগুলো দেখো বুলেট আছে, এগুলো দেখো নাম্বার আছে। কি প্রশ্ন করছি? আর দেয়ার ফিলিংস অফ হ্যাপিনেস অ্যান্ড স্যাটিসফাইড উইথ দেয়ার প্রেজেন্ট স্টেট? Do they feel poverty stricken because of lack of education? Does education help get rid of poverty? কাদের জিজ্ঞাসা করছে? তাদের জিজ্ঞাসা করছে তুমি কি ভালো আছো? তোমার কি মনে হচ্ছে যে পড়াশোনা পেলে পরে তুমি পভার্টি থেকে বেরিয়ে আসতে পারবে? তোমার কি মনে হচ্ছে যে তুমি যে আজকে গরিব সেটা এডুকেশন নেই বলে তুমি গরিব? কাদের জিজ্ঞাসা করছে? তাদেরকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, তাদেরকে জিজ্ঞাসা করলে কি উত্তর পাবে? কি মনে হয় গো বলো? না ধরো স্যার, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি ভালো আছো? তুমি বলছো হ্যাঁ ভালো আছি। আচ্ছা তোমার যদি অনেক বেশি টাকা থাকতো তাহলে তুমি অনেক বেশি শিক্ষিত হতে? তুমি বলছো হ্যাঁ আমি অনেক বেশি টাকা থাকলে অনেক বেশি শিক্ষিত হতাম। দেখা গেলো তোমার যদি অনেক বেশি টাকা থাকতো তাহলে তুমি একটা অ্যালকোহলিক হিউম্যান বিং এ পরিণত হতেই পারে।
স্টাডি যখন হয় তখন এই যে কোশ্চেন ফরম্যাট গুলো রেখেছে, আসলে এই কোশ্চেন ফরম্যাট গুলো রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য না, এগুলো কিছু থাকে জিজ্ঞাসা করার, কিছু থাকে অবজারভেশনের উপর। তো এটা দেখে ভেবো না যে এই প্রশ্নগুলো ডিরেক্টলি তাদেরকে গিয়ে করা হবে, যে কি আপকে টুথপেস্ট পে নামক है, ওরকম না, ঠিক আছে। রিসার্চ শোড দ্যাট, এবার রিসার্চের রেজাল্ট হিসেবে কি পেয়েছে দেখো, রিসার্চ শোড দ্যাট there was definitely a link between poverty and education. Education was the indication of poverty. Yes, we know that very well, that poverty and education are interlinked. কিসের মাধ্যমে জানতে পারলো? রিসার্চের মাধ্যমে জানতে পারলো। জাস্ট এটাই বোঝানোর জন্য তোমাদেরকে এই ফরম্যাটে দিয়েছে যে আসলে পভার্টি আর এডুকেশন যে রিলেটেড, এডুকেশনের মাধ্যমে আমরা যে এম্পাওয়ার্ড হই, এডুকেশন পেলে আমরা যে পভার্টির মধ্যে থেকে বেরিয়ে আসতে পারি, এমনকি পপুলেশন কমে, এটা রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারছি। এইটা হচ্ছে সোশিওলজিক্যাল রিসার্চ বা সোশিওলজিতে সায়েন্টিফিক রিসার্চ ইমপ্লিমেন্ট করার একটা রেজাল্ট, পজিটিভ রেজাল্ট। Research also showed how there was educational underachievement among children coming from low-income housing background. So, যাদের টাকা কম তাদের পড়াশোনাও খারাপ। This in turn has an overall effect on their lives, like lack of clean air, nutrition, sanitation, education, health hazard. বলে না, যার কেউ নাই তার মানে কেউ নাই তার ভগবান আছে, এদের হচ্ছে কেউ নেই মানে কিছুই নেই। যে শুধুমাত্র এডুকেশনটা খারাপ মানে এডুকেশনটা খারাপ না, সবকিছুই খারাপ। যেখানে তারা থাকছে, তাদের ম্যালনিউট্রিশন, হেলথ হ্যাজার্ডের মধ্যে রয়েছে, সবকিছুই এদের খারাপ। তার মানে সবকিছুকে ঠিক করতে পারে কি? এডুকেশন, রিসার্চের মাধ্যমে পাচ্ছে। ওকে, কি জানতে পারলাম, কি বুঝলাম আমরা এখানে? এটা কেন দিয়েছে তাহলে? কিভাবে আমরা সোসাইটাল প্রবলেম গুলোকে জানতে পারি সোশিওলজিক্যাল রিসার্চের মাধ্যমে, সেই কারণে আমাদের এই ছোট্ট একটু কেস স্টাডি দিয়েছে। ওকে, এত কি কারো কোনো প্রশ্ন বা সমস্যা? না স্যার। ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক রিসার্চ, আবার সেই ক্যারেক্টারিস্টিক্স, সায়েন্টিফিক রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স কেন পড়বো? আমরা পড়বো না, আমরা কি দেখবো? আমরা টার্ম দেখবো, ঠিক আছে। যারা ইউপিএসসি পায় তারা অনেক অনেক পড়াশোনা করেন না, তারা সব পড়াশোনা করে। অনেক পড়া আর সব পড়ার মধ্যে পার্থক্য আছে, অনেক জানা আর সব জানার মধ্যে পার্থক্য আছে। যেদিন এটা আমরা বুঝে যাবো সেদিন আমরা পেয়ে যাবো। ভেরিফায়েবল এভিডেন্স, এমন প্রমাণ যেটা ভেরিফাই করা যায়, এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। অ্যাকিউরেসি, অ্যাকিউরেট হবে প্রত্যেকবার রেজাল্টটা। প্রিসিশন, গিভিং দ্য এক্সাক্ট নাম্বার মেজারমেন্ট, যে আগে থেকে আমি প্রিসাইজ ওয়েতে বলে দিতে পারবো রেজাল্ট কি আসবে। কি পড়ছি আমরা? সায়েন্টিফিক রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স। ধুর, অনেকবার টার্মগুলো আমরা পড়ে ফেলেছি। আমরা ওখানে পড়েছিলাম হচ্ছে অর্গানিক, সিস্টেমেটিক কনসেপ্ট, এগুলো এখানে আরো নতুন কিছু টার্ম পেলাম, ব্যাস ওই ডিকশনারিতে নতুন কিছু টার্মগুলো ভরে দেবে, আর সেই হোয়াট ইজ সায়েন্স থেকে হয়ে গেল ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক রিসার্চ। সিস্টেমাটাইজেশন, কালেক্টিং অফ দ্য ডেটা ইন সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড ওয়ে। Objectivity, free from all biases and personal views, no room for personal beliefs. আমি বলে দিয়েছি একদম ক্লাসের প্রথম থেকেই এই জিনিসগুলো আমি বলে বলে আসছি। তাহলে তোমরা কি করছো? স্যার আপনি বলেছেন, কিন্তু আপনি কিন্তু এত সুন্দর টার্ম বলেননি। এই যে দেখুন কি সুন্দর দিয়েছে, সিস্টেমাটাইজেশন, অবজেক্টিভিটি, প্রিসিশন, অ্যাকিউরেসি। আপনি ওভারঅল বলে গেছেন, এটা টার্ম দিয়েছে। এক্স্যাক্টলি বুঝে গেছো যখন, তখন টার্মগুলো জাস্ট নোট করে নেবে। রেকর্ডিং, জটিং ডাউন কমপ্লিট ডিটেলস, নো স্কোপ টু রিকল অল ফ্যাক্টস, জট ডাউন করে নিচ্ছে। আর কি ক্যারেক্টারিস্টিক্স আছে? কন্ট্রোলিং কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন কন্ট্রোল করছে। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো চিরন্ত, তুমি তো বলে যে তুমি ল্যাবরেটরিতে গেছিলে, সেখানে না কন্ডিশনকে কন্ট্রোল করা যায়। পাখা অফ করে রাখলে, নির্দিষ্ট পদার্থের সাথে নির্দিষ্ট পদার্থ, নির্দিষ্ট মৌলের সাথে নির্দিষ্ট মৌল মেশালে সেইভাবে একটা বিক্রিয়া হলো, তাদের গ্যাস উৎপন্ন হলো, নির্দিষ্ট টেস্ট টিউব দিয়ে চলে গেল ওরা একটা বিকারে। এইভাবে আমরা কন্ডিশনকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা সোসাইটিতে কন্ডিশনকে কন্ট্রোল করা সম্ভব? মানে কন্ট্রোলিং কন্ডিশনস কিভাবে? একটা মানুষকে আমি দেখি, একটা মানুষের আমি বিহেভিয়ার মাপতে চাইছি, যে সেই মানুষটাকে আমি রোজ রাগাবো এবং সেই মানুষটা রাখবে না। সেই মানুষটা রাখবে না, এটা আমার, তোমার হাতে না, আমার হাতে, কারোর হাতে নেই, তার হাতে। তুমি কি করবে আমি জানি না, মানুষ কি করবে জানি না, সোসাইটিতে কাল কি হবে কেউ জানে না। Unpredictable society, controlling all variables except one and then attempting to examine what happens then what variable is varied. This is basic technique in all scientific experimentation. মনে রেখো, সোসাইটিতে কন্ডিশনকে কন্ট্রোল করা one of the most important, মানে toughest job, important না, toughest job.
controlling the condition in society is one of most toughest job. সোসাইটিতে কন্ডিশনকে কন্ট্রোল করা যায় না। কন্ডিশন মানে এখানে কি বলতে চাইছি, এনি কাইন্ড অফ ধরো সিচুয়েশন, আমি সিচুয়েশনকে মিন করছি, ওকে। আচ্ছা, ইনভেস্টিগেটরদের ট্রেন করতে হয়, যেমন ধরো যদি কখনো কেমিস্ট্রি লাইব্রেরিতে যে ল্যাবরেটরিতে ঢোকার আগে তোমাদেরকে অ্যাপ্রন পড়ানো হবে, এই করবে, এই করবে না, যে কোনো জিনিসে হাত দেবে না, যখন হচ্ছে টেস্ট করবে তখন এইভাবে টেস্ট করবে, নির্দিষ্টভাবে ট্রেনিং দেওয়া হতো। মানে এগুলো কি, এগুলো সায়েন্টিফিক রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স। কোথায় কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, ইউজ করার ফলে কি হয়, কিছু ছবি দেখতে পাচ্ছ চোখের সামনে, এটা কিসের ছবি? সর্বশিক্ষা অভিযান, বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রধানমন্ত্রী জনধন যোজনা, এগুলো যে করতে হবে কে বলেছে? আমলারা বলেছে। হু ইজ আমলা? আমলা মিন্স বিউরোক্র্যাটস, মানে তোমরা যেটা হওয়ার প্রিপারেশন নিচ্ছ, BUREAUCRATES, বিউরোক্র্যাটস। বিউরোক্র্যাটসদের কে বলেছে? বিভিন্ন এনজিও মারফত সারা বছর গবেষণা হতে থাকে, এই রিসার্চ রেজাল্টরা এনজিওরা পায়, এনজিও থেকে বিউরোক্রেটসদের কাছে যায়, বিউরোক্রেটসদের থেকে নেতাদের কাছে যায়, নেতারা তখন বলে আসুক আমরা সর্বশিক্ষা অভিযান নামে নতুন একটা পলিসি করি, বেটি বাঁচাও বেটি পড়াও করি, প্রধানমন্ত্রী জনধন যোজনা করি। বুঝতে পারছো কিভাবে হয়? ইট ইমপ্রুভ ডিসিশন মেকিং, ইট ইমপ্রুভস আনসার্টেনিটি। এনজিও দেরকে ইনফরমেশন মানে সমস্ত ডেটার মানে ইনফরমেশনটা কে দেয়? এই সোশিওলজিক্যাল রিসার্চ সোশিওলজিস্টরাই দেন নাকি? না 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 না, এনজিওর মানে এনজিও কে টাকাটা দেয় সরকার, ঠিক আছে, এটা আচ্ছা। গভর্নমেন্ট উইং, কিন্তু টাকাটা দেয় সরকার, এবং এনজিওর বিভিন্ন লোক থাকে যারা গ্রাস রুট লেভেলে কাজ করে, গ্রাস রুট লেভেল, ঠিক আছে, তারা সেইখানে মানুষের সাথে মিশে তাদের সমস্যা, দুঃখ, দারিদ্র সব বুঝে তার উপর ডেটাটা তুলে ধরে। তার মানে তারাই সোশিওলজিস্ট, এদেরকে কি বলা হয়? ফিল্ড সার্ভেয়ার, ফিল্ড SURVEYOR, ফিল্ড সার্ভেয়ার, ঠিক আছে। ইট হেল্পস ইন প্ল্যানিং দ্য ফিউচার, ইট হেল্পস ইন অ্যাসার্টিং ট্রেন্ডস। এই ভাষাগুলো তোমাদের জন্য, এই যে এই ভাষাগুলো দেখছো যে সায়েন্টিফিক রিসার্চকে সোসাইটিতে ইউজ করলে কি হয়, এগুলো তোমাদের জন্য, কারণ আমি যে এগুলো বলছি, যেভাবে বলছি, এই কথাগুলো লিখে দিয়ে আসলে নম্বর পাবে না, তোমাদের খুব প্রিসাইজ ওয়েতে লিখতে হয়, তাই এইগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই যে ছোট ছোট জিনিস যেগুলো মুখস্থ করার আমি বলে দেবো, এটা মুখস্থ করার। ক্রিটিক, ক্রিটিক কি হতে পারে বলো তো, বলো, ক্লাস শেষ, ক্রিটিক বলো। চিরন্তন, আমরা যা পড়লাম তার সমালোচনা শুনতে চাই, যে কি সমালোচনা হতে পারে বলতো? যা পড়লাম সব ঠিকঠাক পড়লাম, যে সায়েন্টিফিক মেথড সোসাইটিতে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে সেখান থেকে ডেটা এক্সট্রাক্ট করছি, সমস্যাটাকে বুঝছি, ব্যাস এতটা সোজা বিষয়টা? না, কিছু রিসার্চের উপরে ভুল ভ্রান্তি হলে তো একটা বড় সোসাইটাল সিস্টেম কোলাপসও করতে পারে। যদি কিছু ভুল ইনপুট বা ভুল ওয়েতে রিসার্চ করা হয়, সে হতে পারে যারা সোশিওলজিস্টরা যেগুলো বানিয়ে দিয়ে গেছেন যে অগাস্ট কমিটি, সেই কেউ হয়তো মানে অন্যরকম ভাবে বিষয়টাকে ইয়ে করতে, নিউ এক্সপেরিমেন্ট করতে মানে গেলে পার্সপেক্টিভ আলাদা হয়, মানে বিষয়টা পার্সপেক্টিভ আলাদা হয়। ওই যে যে তুমি যেমন এক পার্সপেক্টিভে আলোচনা করেছো, আমি আরেক পার্সপেক্টিভে আলোচনা করছি, এটা ক্রিটিক। তার মানে ফার্স্ট অফ অল আমরা কি পেলাম, এবার আমি খুলবো, আরেকটু আমি বলে দিই তারপর খুলি, সেটা হচ্ছে যে মানুষকে অবজেক্ট হিসেবে গবেষণা করা সবচেয়ে বড় সমালোচনা, মানে সবচেয়ে বড় ভুল। কেন বলছি? আমি মানুষ, আমার চিন্তা ভাবনা খামখেয়ালি, আমাকে তুমি পদার্থের মতো বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে গবেষণা করছো, এটা তো এই পদ্ধতির সবচেয়ে বড় ক্রিটিসিজম। চিরন্তন, কি বললাম বোঝা গেল? কিন্তু আবার সাবজেক্টিভ ওয়েতে করলেও তো বায়াসনেস চলে আসবে। হ্যাঁ, তার মানে কোথাও না কোথাও আমাদের একটা, বুঝতে পারছো, যে একটা মিডল একটা পাথ চুজ করতে হবে। মিডল পাথ বোঝো, যে সায়েন্সের প্রসেসও থাকবে আর সাবজেক্টিভ প্রসেসও থাকবে। পজিটিভিজম, তার মানে হোয়াট ইজ পজিটিভিজম? পজিটিভিজম ইজ পিওরলি অবজেক্টিভ পাথ, এটাই তার মানে আমরা চলতে পারি না সম্পূর্ণ, ঠিক আছে, যে এটা একটা অবজেক্টিভ পাথ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিছুটা
সাবজেক্টিভনেস চাই। পয়েন্টগুলো শুধু হেডিং গুলো দেখবে। লিমিটেশনস কি বলেছে? এরা বলছে কারা ক্রিটিসিজম করেছে? নন পজিটিভিস্টরা। অবশ্যই যদি একটা থিওরি হয়, থিওরিটার নাম যদি হয় পজিটিভিজম, তাহলে তার ক্রিটিসিজম কারা করবে? অ্যান্টি পজিটিভিস্ট এবং নন পজিটিভিস্টরা। পজিটিভিজম মানে কি ছিল? পজিটিভিজম মানে 3টে ওয়ার্ড ছিল, মনে পড়ছে? অবজারভেশনের উপর বেস করে নলেজ, তার সেটাকে বলে পজিটিভিজম। তার মানে এরা কি? এরা অবজারভেশনে বিশ্বাসী নয়, যে অবজারভেশনের বেসিসে বৈজ্ঞানিক পদ্ধতিতে নলেজ গেইন করা সম্ভব নয়। Anti-positivists and non-positivists criticize when attempts were being made to build sociology as a positive science because scientific method may not be very suitable for sociological investigation as human beings are governed by consciousness. চিরন্তন মানে বুঝতে পারলে? মানুষের থাকে বিবেক, তাই পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষকে গবেষণা করা সম্ভব নয়। কার্ল পপার কি বললেন? তিনি বললেন science and scientific method face problems of demarcation, that is what is scientific and what is not, as there is subjectivity at times. কোনটা বিজ্ঞান আর কোনটা অজ্ঞান, ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য করাটা খুব কঠিন। যে মানুষের কোন চরিত্রটা, কোন স্বভাবটা তুমি বিজ্ঞান দ্বারা অনুধাবন করছো, বিজ্ঞান দ্বারা স্টাডি করছো, আর কোন চরিত্রটা তুমি সাবজেক্টিভ প্রসেস দিয়ে স্টাডি করছো, এটা বোঝা যায় না। মানে ওই কোথাও না কোথাও এই যে কথাটা বললাম সেটারই যেন আরেকটা রূপ, একটা রিফ্লেকশন, যে কখন সায়েন্স অ্যাপ্লাই করব আর কখন সাবজেক্টিভ ভ্যালু অ্যাপ্লাই করব সেটাই তো বুঝতে পারছি না। এটা হচ্ছে একটা সমস্যা। প্রবলেমস অফ এক্সপেরিমেন্টেশন, যেটা বলছিলাম, এক্সপেরিমেন্ট করা যায় না। আমি তোমাকে কি বললাম যে কন্ট্রোলিং আ স্পেসিফিক সিচুয়েশন ইজ ভেরি মাচ টাফেস্ট জব ইন সোসাইটি। তুমি এক্সপেরিমেন্ট করবে কি করে? হাইড্রোজেন অক্সিজেন নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় রিঅ্যাকশন ঘটালে জল তৈরি হয়, দ্যাট ইজ এক্সপেরিমেন্টেশন। তুমি এক্সপেরিমেন্ট করতে চাইছো যে মানুষ কখন রাগ করে, কিভাবে করবে? তার জন্য তো তাকে মারতে হবে। তুমি এক্সপেরিমেন্ট করবে কি করে? কিভাবে রাগাবে? রাগাতে যাও তুমি, তোমার নামে কেস করে দেবে। তুমি বলবে যে না না দাদা, আমি একটা গবেষক, সামাজিক গবেষক, আমি আপনার উপর জাস্ট গবেষণা করছি। মানুষ গিনিপিগ নয়। মানুষ যেহেতু গিনিপিগ নয়, তাই তার উপর এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়। বোঝা গেল? প্রবলেম অফ কোয়ান্টিফিকেশন, তুমি কতটা আনন্দিত? তুমি বললে আমি 10-এ 5 আনন্দিত। এইভাবে কোনোদিনও কাউকে উত্তর দিয়েছো? কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি হ্যাপি তো, তুমি কি উত্তর দিয়েছো? যে আমি 10-এ 5 আনন্দিত নাকি 10-এ 8 আনন্দিত? মানুষরা যখন কথা বলে, মানুষ কোয়ান্টিটেটিভ অ্যাঙ্গেলে কথা বলে না, আমরা কোয়ালিটেটিভ অ্যাঙ্গেলে কথা বলি। তাই আমি যে কোয়ালিটেটিভ অ্যাঙ্গেলে কথাটা বলছি সেটার কোয়ান্টিটি রূপ বার করে সেটাকে একটা রেজাল্টে দেখানো মুশকিল, কঠিন বিষয়। চিরন্তন, বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা সাধারণত কাউকে প্রশ্ন করি, হাউ মাচ ডু ইউ লাভ মি? আরে আমি তোমাকে 5 কেজি ভালোবাসি। কখনো বলি না। কেন? কারণ আমি বলি আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে অনেক অনেক মানে অনেক মিন্স সাবজেক্টিভ। আমার চোখের দিকে তাকিয়ে বুঝে নাও, সাবজেক্টিভ। এটাকে তুমি কোয়ান্টিফাই করবে কি করে? দ্যাট ইজ দ্য প্রবলেম অফ কোয়ান্টিফিকেশন। দাও এবার চোখের দিকে তাকিয়ে বুঝে নাও। প্রবলেম অফ অবজেক্টিভিটি, এই অবজেক্টিভিটি সাবজেক্টিভিটির সমস্যাটা তো সবসময় থাকবে না, যে মানুষ যেখানে মানুষ, তার একটা মন আছে, সেটাকে তুমি অবজেক্টিভ ওয়েতে বুঝবে কি করে? তার ব্যক্তিগত চিন্তা আছে, প্রেজুডিস আছে, আইডিয়া আছে, এগুলোকে অবজেক্টিভ ওয়েতে চেনা বা বোঝা যায় না। ওকে, লাস্ট প্রবলেম অফ জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে কি? যে সাধারণত সায়েন্স জেনারেলাইজ করতে পারে। জেনারেলাইজেশনের যদি আমি একটা এক্সাম্পল দিই, যে ওই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, হোয়াটস দ্যাট? দ্যাট ইজ জেনারেলাইজেশন। আমি কি করছি? জেনারেলাইজ করে দিচ্ছি যে যেখানেই যাও না কেন প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তুমি এবার বলতে পারবে প্রত্যেকটা বাঙালি অলস? কেন বলো তো বলতে পারবে না প্রত্যেকটা বাঙালি অলস? তুমি জেনারেলাইজ করে দিচ্ছ, দ্যাট ইজ কল্ড জেনারেলাইজেশন। কারণ এটা তুমি কখনো প্রুফ করতে পারবে না। বাঙালি মানেই ভেতো বাঙালি, বাঙালিরা ভাত খেতে ভালোবাসে।
প্রুফ করতে পারবে না, জেনারেলাইজ করতে পারবে না। সায়েন্সে জেনারেলাইজ করা যায় কারণ সেটা ন্যাচারাল সায়েন্স, কিন্তু হিউম্যান বিহেভিয়ারকে জেনারেলাইজ করা যায় না। জেনারেলাইজ মানে হচ্ছে যে একটা সত্যকে সবার জন্য অ্যাপ্লাই করে দেওয়া, যে এটা এর জন্য সত্য মানে এটা সবার জন্য সত্য। হ্যাঁ সত্য, প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটা ন্যাচারাল সায়েন্সের সত্য। বাট এটা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে জেনারেলাইজেশনটা একটা প্রবলেম, যে প্রত্যেকটা বাঙালি অলস। না, জেনারেলাইজ করা যাচ্ছে না। প্রত্যেকটা ছেলে বদমাস, প্রত্যেকটা মেয়ে বদমাস করতে পারি? জেনারেলাইজেশন হতে পারে না। বলো চিরন্তন, কি বুঝলে? অর্ণব, বুঝতে কোনো পেরেছি। সমস্যা, প্রশ্ন? না, আপাতত না। কি পড়লাম একটু দেখি, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে, আজকে আমরা পড়লাম সায়েন্স, সায়েন্টিফিক মেথড অ্যান্ড ক্রিটিক। ওকে, কাল আমরা যেটা পড়বো মেজর থিওরিটিক্যাল স্ট্র্যান্ডস অফ রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ কালকে আমরা রিসার্চ মেথোডোলজির মধ্যে একটুখানি ঢুকবো। ওকে, মানে ওই মাইক্রো ম্যাক্রো এই বিষয়টা, তাই তো? আমি কখনো পড়িনি, আমি কালকে বুঝতে পারবো। না না, দেখি। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি আমি পড়িনি, আমি দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, চলো ঠিক আছে। তাহলে এত অবধি আশা করি কোনো সমস্যা নেই। এখানে ভিডিওটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি এখানের কি প্রশ্ন এবং এখানের যে পিডিএফটা মানে পিপিটিটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা, ঠিক আছে, কালকে কখন ক্লাস হবে? কালকে বলি সকালবেলায়। আচ্ছা, কালকে সকালে নিচ্ছি না, এটুকু কনফার্ম, সন্ধ্যায় নিচ্ছি। টাইমটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, সকালে ঠিক নিচ্ছি। আছে, ঠিক। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।